11টা বেজে 43 মিনিট। এত সুন্দর একটি রাতে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের হান্টিং আওয়ার এট দ্য ব্ল্যাক ক্যাট। আশা করি সবাই ভালো আছেন এবং ভালো বলে আছেন। আজকের হান্টিং হাউস শুরু করতে যাচ্ছি, কিন্তু তার আগে বলে দিতে চাচ্ছি আমাদের পর্বগুলো ইউটিউব চ্যানেলে দ্য ব্ল্যাক ক্যাসেল এখানে আপলোড করা হয়, যা আগের পর্বগুলো একটা আপলোড করা হয়েছে। তো আমাদের মাঝে আছে নাথিং ভাই, তাকে আমরা কম বেশি সবাই পছন্দ করি। আরো একটা স্টোরি আছে, তার কাছে আমরা যাব। তো আপনারা যারা আমাদেরকে স্টোরি দিতে চাচ্ছেন বা স্টোরি দিতে চান বা স্টোরি বলতে চান, নিজেদের বিষয়গুলো হাইড করে রাখতে চান, তারা আমাকে অথবা আমাদের ইমেইলে ঘটনাগুলি দিতে পারেন। তবে আপনারা কি রকম স্টোরি চাচ্ছেন বা আপনাদের পর্বগুলো নিয়ে কি কি মন্তব্য বা আপনারা কোন গল্পগুলো হচ্ছে যে পছন্দ করছেন, সেগুলো আমাকে জানাতে পারেন ইমেইলে বা হচ্ছে যে ডিএমএও বলতে পারেন। আশা করি আজকে আমাদের এপিসোডটা ভালো হবে। জানি না কতদূর কি করতে পারবো। তো সবাইকে আসসালামু আলাইকুম বলে আমরা চলে যাচ্ছি নাথিং। ও, তার আগে আমার কাছে একটা ইমেল একটা গল্প আছে, যদি আপনারা পারমিশন দেন তাহলে আমি ঘটনাটা বলতে পারি। নাথিং ভাই, আমি কি ঘটনাটা বলবো? জি জি, আমরা তাহলে ঘটনায় যাই, যেহেতু একটু লেট হয়ে গেছে আজকে। ডিরেক্ট ঘটনায় যাই আজকে। আর আজকে সবাই আজকে ডিরেক্ট অনেক আমরা, অপেক্ষা। ঠিক আছে। আমাকে ঘটনাটা পাঠিয়েছে হচ্ছে যে আদ্রিতা নামে একটা আপু, আর হচ্ছে যে নানু বাড়ির এক ঘটনা। আচ্ছা, আমাকে যেভাবে লিখছে আমি সেভাবেই চেষ্টা করবো বলার জন্য। ভুল ত্রুটি সবাই মাফ করবেন। আমার নানুর বাড়ি হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানার ভোলাডুম নামক গ্রামে। আমার নানুর বাড়ি ছিল তখনকার সময় গ্রামের শেষ মাথায়। এখন অবশ্য গ্রাম অনেক বড়। আমি 80-র দশকের কথা বলছি। নানু বাড়ি দেখতে অনেকটাই আইল শেপের মতো, বাড়ি বাঙালি আনার মতো। বাড়ির সামনে পুকুর, বাড়ির পেছনে ঝোপঝাড়, তারপর ধুধুর প্রান্তর। আলামিন আমার চাচাতো ভাইয়ের ছেলের নাম। দেখতে খুবই সুন্দর ছিল এবং খুবই চঞ্চল ছিল। তার বয়স 5 বছর। ও, বলে রাখা ভালো, নানুর বাড়ির পেছনের দিকটা বেশ ভয়ঙ্কর ছিল। শেষের মাথা থাকার কারণে দিনের বেলাতেও বেশ নিস্তব্ধতায় কাটতো। সেদিকে অনেকেরই অনেক ভয়ের অভিজ্ঞতা রয়েছে। সেদিকের ঘটনায় আজকে নাই বা বলি। ফিরে আসি আলামিনের ঘটনায়। তো দিন দুপুর বেলায় আলামিনকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। আলামিনকে খুঁজতে খুঁজতে বিকালের দিকে পাওয়া যায় বাস ধাপের নিচে। ঘরে নিয়ে আসা হয় তাকে। তাকে কিছু জিজ্ঞেস করলে সে বলে সে পুকুর পাড়ে খেলতে গিয়েছিল, তারপর আর কিছুই মনে নেই। সমস্যা শুরু হয় ঠিক সন্ধ্যায়। ধীরে ধীরে তার খিঁচুনি হতে থাকে। অদ্ভুত ভঙ্গিতে মুচড়াতে থাকে বিছানার উপর। দেখতে দেখতে ভিড় করে তাদের বাড়ির গ্রামের সব মানুষজন। সবাই হুজুর ডাকতে বলে। আর আমরা আর আমরা আর আমার মামা, আপন মামা ডাক্তার ডাকতে গেলেন। সবাই বলছিল এখানকার হুজুরা নাকি অনেক ভালো। এখানে একটা হুজুর আছে, সেই হুজুর নাকি অনেক 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 ভালো, সেটাকে ডাক্তার। তো হচ্ছে পরে বলা বাহুল্য বলা চলে যে এখানে যে মামাটা ডাক্তার ডাকতে গেল, তখনকার সময় ডাক্তার পাওয়া খুব সহজ ছিল না। তো আমার চাচাতো মামি যিনি ছিলেন, তিনি এই বিষয়ে কিছু জানতেন আগে থেকে। তো উনি কো- কোরআন থেকে সূরা ইয়াসিন পড়ে আলামিনকে ফু দিতে থাকেন। কিন্তু তার পড়া শেষ হওয়ার আগেই আলামিন বিছানা থেকে দৌড় দেয়। কয়েকজন তাকে থামানোর চেষ্টা করলেও অবশেষে তারা পারেন। এত ছোট একটি বাচ্চা এত জোরে দৌড়ালো, এটা কিভাবে সম্ভব? আর শুরু হয় তাকে আবার খোঁজা। সাইকেল নিয়ে সবাই খুঁজতে যায়, চুরুটে পড়ে। আলামিন আবারও পাওয়া যায় তাকে বাস ধাপে নিচে। হুজুর দোয়া দরুদ পড়েন, পানি পড়া দিয়েই আলামিনের বাবাকে বাইরে ডাকেন। তিনি যা বললেন তা শুনেই তার বাবার উপরে আকাশ ভেঙে পড়লো, এমন একটি অবস্থা। হুজুর বলেন এটি সারানো আমার সাধ্যের বাইরে, আপনারা অন্য হুজুর দেখেন। বলেই উনি আর দেরি করলো না, উনি চলে গেলেন। এরপর আমার মামা ডাক্তার নিয়ে আসলেন। উনি কোনো চিকিৎসা দিতে পারেন না, উনিও সিলেট মেডিকেলে নিয়ে যেতে বলেন। আলামিন অদ্ভুত, শুধু সারা বাড়িতে কোনো কথা নেই, কিছু নেই, একদম নিস্তব্ধ অবস্থা। শুধু আলামিনের অদ্ভুত কণ্ঠের আর্তনাদ চলছে। 2-3 জন লোক মিলে বিছানায় ধরে রাখতে খুব চেষ্টা করছে। একটা ছোট বাচ্চা ছেলেকে আটকাতে এত বেগ। মামিরা কোরআন পড়তে থাকেন। ফজরের আজানের পর নিস্তেজ হয়ে পড়ে আলামিনের শরীর। সকাল হতেই মনে হলো সব যেন শান্ত, সব শেষ। আলামিন বিছানায় শুয়েছিল নিস্তেজ নিস্তব্ধ,
কেউ ছিল না। এই তো কেটে গেছে, ও বুঝি বেঁচে গেল। গ্রামের মানুষজন এটা ভাবতে লাগলো, কিন্তু সত্যটা কেউ জানতো না। আলামিন ছিল না আগের মতো। সে এখন ঘুম থেকে উঠে শুধু জানালার দিকে তাকিয়ে থাকতো, যেন কেউ ডাকছে বাইরে থেকে। অনেক রাতে যখন সবাই ঘুমিয়ে পড়তো, তখন তাকে পাওয়া যেত ঘরের খোলা দরজা খোলা রেখে উঠানে দাঁড়িয়ে, চোখে অদ্ভুত স্থির দৃষ্টিতে। একদিন তার মা তাকে জিজ্ঞেস করলেন, ওইভাবে দরজা খুলে কি করছিস বাবা? আলামিন ধীরে ধীরে ঘুরে দাঁড়ালো, ঠোঁট কাঁপে। ওরা আবার আসবে আজ রাতে, ও বলতে থাকে এই কথা। তখন মা বলে, ওরা কারা? তো বলে তারা আবার ঘুমাতে চলে গেল। পরের দিন থেকে শুরু হলো বাড়িতে অদ্ভুত ঘটনা। রাত ৩টার দিকে হঠাৎ দরজায় কড়া নড়া, বাথরুমের টিনের চালের উপর পায়ের শব্দ, চালার কোনায় বসে থাকা এক ছায়ামূর্তি, যেটা সবাই দেখতে পেত না, শুধু দেখতে পেত বাড়ির শিশুরা। আলামিন একদিন তার দাদিকে বলে, ওরা বলে আমি যদি আবার ওদের সাথে খেলতে না যাই, ওরা তোদের নেবে। একদিন নানু বাড়ির পেছন ঝোপের কাছে ৩টা মূর্তি একসাথে গলা কাটা অবস্থায় পড়ে থাকতে দেখা গেল। পাশে ছিল শিশুর মতো পায়ের ছাপ, কিন্তু ছাপগুলো ছিল ভেতরের দিকে ঝোপের গভীরে। একদিন মধ্যরাতে হঠাৎ করে আলামিন ঘুম থেকে উঠে বসে পড়ে। তার মনে হচ্ছে চোখ যেন জ্বলে উঠছে, যেন আগুনে। সে এক অজানা ভাষায় কথা বলতে থাকে। ইয়াকুত, মাকিস, রুকসালিন, এই ভাষা কেউ চিনল না। তার মা কান্নায় ভেঙে পড়ে। মামি আবার কোরআন পড়তে শুরু করে, কিন্তু এবার কোরআনের সুর শুনে সে কাঁদতে শুরু করে। তবে কান্নাটা তার নিজের ছিল না, সেটা ছিল বয়স্ক একজন নারীর কণ্ঠ, করুণ কাঁপা কাঁপা। একদিন গ্রামে এক বয়স্ক লোক আসেন। এই বাড়ির পেছনে রাস্তায় আছে একটা কুয়া ছিল, পুরনো। এখানে নাকি একজন বিধবা নারী তার সন্তানকে ঝাঁপ দিয়েছিল বহু বছর আগে। সেই রাত থেকে প্রতিটি প্রজন্মে কোনো না কোনো শিশু ওদের পছন্দ হয়। লোকটা আলামিনের কপালে চেয়ে বলে, তোর কপালে ওদের ছায়া পড়েছে। এই ছায়া সরে না যতক্ষণ না সে থেমে যায়। পরবর্তীতে তান্ত্রিক আলামিনের তান্ত্রিক তাকে নিয়ে যায় এই কুয়োর কাছে। তা আলামিন দাঁড়িয়ে আছে কুয়োর মুখোমুখি সামনে। তো এর আগে ঘটনাটা বলে নিতে চাই। তো তান্ত্রিক বলেছিল ওখানে তারা হচ্ছে যে দোয়াদুরি করে ছাড়ানো দরকার, সবকিছু খারাপ। তো এখানে আবার ভালো দিকও আছে, খারাপ দিকও আছে। তো কিন্তু বিষয়টাকে হচ্ছে সবাই রাজি হতে চায় না, কি হবে না হবে। তো আলামিন সাহস করে বলে ওঠে যে আমি যাব। তো আলামিন ইংরেজকে সাথে নিয়ে তান্ত্রিক যখন যায়, আলামিন দাঁড়িয়ে আছে পুরো মুখের সামনাসামনি। তার পাশে মৃদু আলো, হারিকেনের হলুদ আলো আর আগরবাতির ধোঁয়ার কুয়াশার মতো এক অদ্ভুত আবরণ তৈরি হয়েছে চারদিকে। রাত তখন প্রায় গভীর, ঘড়ির কাঁটা তখন ৩টা বেজে ৩৩ মিনিট। তান্ত্রিক চোখ বন্ধ করে মন্ত্র পাঠ করেছিলেন, মামিরা কোরআন তেলাওয়াত করেছিলেন ধীরে ধীরে। আলামিনের ঠোঁট কাঁপছিল, চোখ খোলা, তবে সে যেন কোথাও তাকিয়েছিল না এক দৃষ্টিতে ফাঁকা জায়গায়। হঠাৎ করে যেন কোনো অদৃশ্য হাত বাতাসটাকে থামিয়ে দেয়। গাছের পাতাগুলো থেমে যায়, পুকুরের জলে ঢেউ থেমে যায়, পুকুরের ঘেউ ঘেউ থেমে যায়। এমনকি শ্বাসটাও যেন কেউ আটকে রাখে। আর তখনই হা হা করে একটা বয়স্ক মহিলার গগন বিদারী আর্তনাদের কুয়োর ভেতর থেকে বেরিয়ে আসে। নাকি ধূপের কুয়াশার ভেতর থেকে ভেসে আসে, এটাও বোঝা যায় না। গলার আওয়াজ একসাথে যন্ত্রণা, অভিশাপ আর খিদের শূন্যতা ছিল। তারপর ঠিক তারপরে শোনা যায় এক শিশুর কান্না, ভাঙা গলা, অস্পষ্ট, যেন অনেক দূর থেকে আসছে। কেউ যেন কোন নিচ থেকে মৃদু কাঁদছে, মা খুঁজছে অথবা জানাচ্ছে তার উপস্থিতি। তার সঙ্গে সঙ্গে জমে ওঠে বাতাস, মাটির কাছে ঘেঁষে হু হু করে বইতে থাকে ঠান্ডা হাওয়া, যেন কেউ আসছে নিচ থেকে, উঠে আসছে ঘাড়ের কাছে, নিঃশ্বাস যেন পড়ছে। ঠিক তখনই একটা গুনগুন আওয়াজ শুরু হয়, ধর্মীয় দেওয়ার মতো, কিন্তু ভাঙা, বেসুরা, অশুভ, যা কানে বাজে অথচ ভাষা বোঝা যায় না। মনে হয় একদল কেউ নিচে বসে কাঁপা কাঁপা গলায় গুনগুন করছে, ইয়ারু মাগাত্তুম। তবে সবচেয়ে ভয়ের ব্যাপার হলো এই আওয়াজ একদিক থেকে নয়, চারদিক থেকে আসছিল, যেন পুরো জায়গাটাই বুঝে গেছে একটা অদৃশ্য উপস্থিতি। হঠাৎ করে আলামিন এক ঝটকায় পেছনে ছিটকে পড়ে কুয়োর পাশে, যেন তাকে অদৃশ্য শক্তি ছিঁড়ে ফেলেছে। তার শরীরে মাটি ঘেঁষে গিয়ে পরে মাথার নিচের কুয়াশা জমে থাকা ঘাসে। সবাই চিৎকার করে ছুটে আসে। কেউ বলে, ধরো ওরে ধরো, কিছু হলেই যাবো কই। তাকে তুলে ধরতেই বোঝা যায় সে একদম নিস্তেজ, নিঃশব্দ, এক ফোঁটা নড়াচড়া নেই।
চোখ বন্ধ, কপাল ঠান্ডা, কোনো অনুভব নেই। কিন্তু তার ঠোঁটের এক কোণে তখনও এক টুকরো হাসি লেগেছিল। ভয়াবহ নীরব, কিন্তু নিষ্পাপ না। তাকে ঘরে নেওয়ার পর সকাল পর্যন্ত সে একটা শব্দও করেনি। জ্ঞান ফিরে আসে ধীরে ধীরে। সে তখন বলে, আমি একা ছিলাম না, ওরা আমায় দেখতে এসেছিল। আমি ওদের নাম বলিনি, তাই ওরা কাউকে নিয়ে যায়নি। সবাই স্তব্ধ। তান্ত্রিক বলে, ছায়া গেছে, তবে সে যা দেখেছে তা মনে রাখবে সারা জীবন। এই ছিল সেই একটি মুহূর্তের ভয়, যেখানে সবকিছু থেমে গিয়েছিল, যেখানে শিশুর কান্নার গুনগুন আওয়াজের মাঝখানে সময় আটকে ছিল। এইটুকুই গল্প ছিল। অনেক ইন্টারেস্টিং স্টোরি ছিল, অনেক একটু ইউনিকও ছিল। যদি কারো কোনো কোশ্চেন থাকে স্টোরি রিলেটেড, জিজ্ঞেস করতে পারেন। যে স্টোরিটা আপনাকে দিছে উনি কি এখানে আছে? না, উনি এখানে নেই। উনি বলছে যে আমি থাকতে পারবো না। ওনাকে আমি রিকোয়েস্ট করেছিলাম থাকার জন্য, বাট উনি পারেনি। ছিল অনেক স্টোরিটা। আচ্ছা, একটু জানালে বেটার হয় যে এখন সাউন্ডের অবস্থা কেমন। আমার একটু নেটওয়ার্ক একটু স্লো হতে পারে। আমি এই জন্য কোনো কমপ্লিমেন্ট দিচ্ছি না। এখানে যাদের ভালো আছে নেট ১০০ আরেকটু যদি বলে দিতেন। ওকে ওকে, তাহলে আচ্ছা, এই নেক্সট বিষয়ে কি কারো কোনো কোয়েশ্চেন আছে? এই বিষয়ে কারো কোনো কোশ্চেন থাকলে আপনারা আস্ক করতে পারেন, আমরা ট্রাই করবো অ্যান্সার দেওয়া। ওকে, আই হোপ এখন ঠিক আছে, কারণ আমি মানে ফুল সাউন্ড দিয়ে ফেলছি। আচ্ছা আচ্ছা, কারো কোনো কোশ্চেন থাকলে আস্ক করতে পারেন এখনই। আমার মনে হচ্ছে কারোর কোনো কোয়েশ্চেন নেই। তাহলে আমি চলে যাচ্ছি নাথিং ভাইয়ের কাছে। নাথিং ভাইয়ের ঘটনাটি আমরা শুনতে যাচ্ছি। নাথিং ভাই, আপনি যদি স্টোরিটা শেয়ার করতেন। তাহলে আমি স্টোরিতে যাই, আমার স্টোরিটা একটু বড়, তাই হচ্ছে আগে থেকে বলে কেউ বিরক্ত হবেন না। আর হচ্ছে আমি কাহিনী সেভাবে গুছিয়ে বলতে পারি না, যেহেতু ঘটনাটা পরোক্ষভাবে আমার সাথে জড়িত, প্রত্যক্ষভাবে আমি অভিজ্ঞ না। আমি আমি কিছু সব বেশি দেখছি, কিছু শুনছি। তো আমি গল্পটা শুরু করি, আশা করি আপনাদের ভালো লাগবে। সবাইকে সালাম দিয়ে শুরু করতেছি। আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। আহ, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকের স্টোরিটা হচ্ছে 2022 সালের কুরবানি ঈদের। কেন জানি না আমার লাইফের মানে বেশিরভাগ হচ্ছে ভৌতিক ঘটনায় কুরবানি ঈদের রিলেটেড আশেপাশের দিনগুলোতে হয়ে যায়। তো স্টোরিটা ছিল 2022 সালে যখন কুরবানি ঈদটা হয়, কুরবানি ঈদের দিন নর্মালি যেটা হয়, আমরা সবাই একটু রাশে থাকি, ছেলেরা আমরা একটু টায়ার্ড থাকি, সারাদিন হচ্ছে মাংস কাটাকাটি করে। দেন রাতের বেলা ওই দিন এমনিও যেহেতু গ্রামের মানুষ একটু তাড়াতাড়ি ঘুমায়, এন্ড ওই দিন যেহেতু ঈদের দিন ছিল, সবাই একটু টায়ার্ড। মোটামুটি গ্রামের সবাই টায়ার্ড ছিল, সবাই যার যার কাজ করে কাজ টাজ গুছে জাস্ট শুয়ে পড়ছে। আমরা তখন যে যার রুমে শুয়ে পড়ি, তখন বাজে রাত 10টা বাজবে, 10টার বেশি হবে না, 10টা বাজার সময় সবাই শুয়ে পড়ে। ঠিক 12টার দিকে হচ্ছে আমার দরজায় নক আসে, এন্ড আমি খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠি। মানে রাতের বেলা কেউ যখন কাউকে ডাক দেয়, বেশিরভাগই হয়তো একটু হকচকিয়ে যায় যে আসলে হয়েছে কি, এত রাতে কে ডাকে। দেন আসলে আমি যখন দরজা খুলি, দেন দেখতে পাই দাদি অনেক ভয়ে আতঙ্কে হচ্ছে আমাকে ডাকতেছেন, বলতেছে যে তোমার চাচুর রুমে চলো, তোমার চাচুর রুমে চলো। এন্ড আমার কাছে কোনো ক্লু নাই যে আসলে হয়েছেটা কি। আহ, শুরুতে আমি হচ্ছে ভাবছি হয়তো কোনো দুর্ঘটনা হয়েছে, কোনো সমস্যা হয়েছে। তো চাচুর রুমে যেয়ে দেখতে পারি হচ্ছে আহ, আমার চাচাতো বোন, আমার কাজিন, তার হাজবেন্ড হচ্ছে যে আমাদের চাচুর বাসা আর আমাদের বাসা একদম পাশাপাশি বলতে চলে। হচ্ছে আমাদের বাড়ির সামনে দিয়ে বাড়ির গ্রামের যে রাস্তা, হচ্ছে 5 ফিট না 3 ফিটের একটা রাস্তা যে চলে যায় মাঝখান দিয়ে,
ওরকম একটা রাস্তা ছিল। আমাদেরটা এইপার, চাচ্চুদেরটা ওইপার। তো আমাদের যাইতে ১০ সেকেন্ডের বেশি টাইম লাগে না আমাদের বাসায়। তো আমরা তাড়াতাড়ি করে আমরা যাই। অ্যান্ড দেখি যে বাড়ির বাইরে আমাদের ওখানে হচ্ছে যে মাচাঙের মতো থাকে। মানে বসা যায়। চৌকি বলে আমাদের ওখানে। তো চৌকিতে হচ্ছে ওই আপুর হাসব্যান্ড বসে কান্না করতেছে। অ্যান্ড সবাই একটু অবাক। আর মানে সবাই একটু ব্যতিক্রম চোখে দেখতেছে। কারণ একটা ছেলে, ছেলে বলবো কি বলবো? কারণ উনার হচ্ছে একজন হাসব্যান্ড, উনি উনার শ্বশুরবাড়িতে এসে এরকমভাবে কান্না করতেছে। মেবি সামথিং অ্যা এমন কিছু একটা হইছে যে এই কারণে মানে ছেলেরা তো নরমালি কান্না করে না। তো যখন হচ্ছে দেখলাম যে সবাই হচ্ছে রুমের ভিতর চিল্লাচিল্লি করতেছেন, ভাইয়া বাইরে বসে কান্নাকাটি। দেন হচ্ছে যে জিজ্ঞেস করলাম, "আসলে হইছেটা কি? মানে কেন? এত কি হইছে?" দেন হচ্ছে ভাইয়া বলতে শুরু করল। তখন বাজে হচ্ছে রাত 10:30। ভাইয়া আর আপু হচ্ছে ভাইয়াদের রুমে শুয়ে আছে। অ্যান্ড ভাইয়ারা যে রুমে শুইছে রুমটা হচ্ছে পুরা একটা মানে ওখানে ২ টা বেড আছে। আর বাড়ি পুরাটা ফাঁকা। জাস্ট হচ্ছে ফার্নিচার এইসবই। অ্যান্ড আর বাইরে আরেকটা রুম আছে। সেখানে হচ্ছে চাচ্চু আর চাচী ঘুমাইছে। সো এখন ভাইয়া যখন 10:30 বাজে আপুকে বলতেছে আর যেটা একটা জিনিস সেটা হচ্ছে আপু ছিল তখন প্রেগন্যান্ট। তো ভাইয়া আপুকে বলতেছে, "আজকে তো অনেক ধকল গেল। সো তাড়াতাড়ি ঘুমায়ে পড়ো। আ এত বেশি রাত জাগলে অ্যা স্বাস্থ্যের ক্ষতি হবে। ঘুমায়ে পড়ো।" দেন আপু সায় দেয়, হ্যাঁ, বলে, "হ্যাঁ, আমিও ঘুমায়ে পড়বো।" দেন হচ্ছে ভাইয়া শুয়ে পড়ে অ্যান্ড লাইট অফ রুমের। তখন হচ্ছে ২ জনের চোখ মানে ভাইয়ার চোখে হচ্ছে আধো, আধো ঘুম। ঘুম এখনো ফুললি আসে নাই। তখন হচ্ছে ভাইয়া নোটিস করে আপু বসে কার সাথে কথা বলতেছে। দেন হচ্ছে যে মানে ভাইয়ার আর ঘুম আসে না। ভাইয়া উইঠা পড়ে। উইঠা ভাইয়া আপুকে বলতে থাকে যে, "তুমি একা, একা কার সাথে কথা বলো?" তখন আপু কোনো জবাব দেয় না। 2nd টাইম আবার জিজ্ঞেস করে, আপু কোনো জবাব দেয় না। 3rd টাইম যখন জিজ্ঞেস করে, তখন মানে অন্ধকারের ভিতর অ্যা একজন সাধারণ মানুষের চেহারা কতটা ভয়ংকর হইতে পারে। তখন ভয়ংকরভাবে তাকায়া বলে যে, "তুই আমাকে বিরক্ত করতেছিস কেন? এখানে যদি বাঁচতে চাস চুপ করে থাক।" দেন ভাইয়া বুঝতে পারে something is fishy, এখানে কোনো একটা ঝামেলা আছে। তো ভাইয়া তখনও ভয় পায় নাই। তখনও হচ্ছে যে বোঝানোর ট্রাই করতেছিল যে, "তুমি শান্ত হও। তুমি ঘুমানোর ট্রাই করো।" মানে মাঝে, মাঝে এমন হয় কি যে অনেকের এরকম সমস্যা হইলে যদি ঘুম পাড়ায় দেওয়া যায় তাহলে হচ্ছে অনেক কিছু ঠিক হয়ে যায়। তো ভাইয়া এরকমই ভাবছে হয়তো কোনো সমস্যা হইছে যেহেতু অ্যা প্রেগন্যান্ট মেয়েদের এগুলা সমস্যা একটু বেশি হয়। তাই গ্রাম বাংলায় প্রচলন হচ্ছে যে ওড়নার ভিতর অনেক জাতীয় যেমন রসুন, লোহার টুকরা, মেসের কাঠি এইসব জিনিস লাগায়া দেয়। মানে গ্রাম বাংলার বিশ্বাস হচ্ছে যে এসব থাকলে কোন কিছু আক্রান্ত করতে পারবে না। সুপার ন্যাচারাল পাওয়ার গুলো। তো হচ্ছে যে ভাইয়া মনে করে হয়তো তার কোনো সমস্যা হইছে অ্যান্ড হচ্ছে ঘুম পাড়ায় দিলে ঠিক হয়ে যাবে। তো ভাইয়া বুঝাইতে থাকে যে, "ঘুমাও। রাত হয়ে গেছে। এখন হচ্ছে জায়গা থাকা লাভ নাই। কথা বলতে হবে না কারো সাথে। ঘুমায়ে পড়ো।" দেন হচ্ছে একটা আনন্যাচারাল জিনিস মানে দেখতে পাই সেটা হচ্ছে যে আপু ভাইয়ার দিকে তাকায়া হচ্ছে এমনভাবে তাকাইছে অ্যান্ড ভাইয়া খেয়াল করতেছে যে আপুর মুখ দিয়ে হচ্ছে আলো বেরোচ্ছে, জ্যোতি বেরোচ্ছে। ওই জ্যোতির কারণে হচ্ছে এরকম একটা অন্ধকার রুমে তখন হচ্ছে অনেক অন্ধকার ছিল রুম যেহেতু গ্রামের এরকম রাতে অনেক ন্যাচারালি অনেক বেশি অন্ধকার থাকে। তো অন্ধকারে দেখতে পারতেছিল যে মুখ ক্লিয়ারলি দেখা যাইতেছে। মানে এরকম আলো বের হইতেছে। অ্যান্ড মুখের যে আকৃতিটা ছিল মানে অনেক ভয়ানক। চোখ ২ টা বের করে দিয়ে মানুষ অনেক ভয় পেলে যেমন আকৃতি করে বা নিজে ইচ্ছাকৃত বা ভয় চোখ যখন অনেকের বড়, বড় থাকে বের হয়ে যায় এরকম কাইন্ড অফ আকৃতির দেন হচ্ছে ভাইয়া ফার্স্ট যেটা থিংক করে যে দৌড় দিতে নেয়। দৌড় দিতে নেওয়ার মাঝখানে মানে যখন গেটের সামনে আসবে তখন হচ্ছে ওর ভাইয়ার সেন্স আসে যে অ্যা আপু তো প্রেগন্যান্ট। সো একা যদি রেখে যায় অ্যান্ড যদি বাচ্চার ক্ষতি হয়। তো এই সেন্স এ হচ্ছে ভাইয়া আর চায় না। অ্যান্ড হচ্ছে ওই টাইমে ভয়ও পাইতে থাকে কিছু করতেও পারে না। ও জাস্ট হচ্ছে আ দো মানে রুম থেকে আমার চাচা আর চাচীকে ডাকতে থাকে জোরে, জোরে। বাবা-মা বলে ডাকতে থাকে। "আপনারা কি আছেন?" এরকম বলে ডাকতে থাকে। দেন আপুকে বুঝাইতে থাকে। "তুমি এভাবে তাকায়ও না, এভাবে তাকাও না। এভাবে তাকাইলে তোমার ক্ষতি হবে, বাচ্চার ক্ষতি হবে। এরকম কইরো না।" মানে এভাবে ও জাস্ট নিজেকে, নিজের মাইন্ডকে অ্যান্ড হচ্ছে আপুকে সান্ত্বনা দিতেছিল যে কতক্ষণে হচ্ছে সবাই আসবে অ্যান্ড হচ্ছে যে ও একটু রিলিফ পাবে। তো এরকম এক পর্যায়ে এমন ডাকাডাকির পর চাচা আর চাচী শুনতে পায়। শুনতে পেয়ে তাড়াতাড়ি করে রুমে যায়। রুমে যেয়ে হচ্ছে এইরকম একটা অবস্থা দেখে হচ্ছে তারা হচ্ছে অবাক হয়ে যায়। মানে তারা হকচকে যে বুঝতে পারে না যে কি করবে? কারণ জিনিসটা এত মানে আনপ্রেডিক্টেবল আর এত ভয়ানক ছিল। আর আমাদের বাড়ির আশেপাশে মানে গাছপালা একটু বেশি। আর তখন হচ্ছে
আমাদের নিজেরা ছাড়া মানে আমাদের বাড়ি ছাড়া আর আশেপাশে আর কারো বাড়ি নেই। সো তখন জিনিসটা একটু বেশি ভয়ানক লাগতেছিল। তো চাচ্চু আর চাচী কি করে, আমাদের বাড়ি থেকে প্রায় ৫ মিনিটের হাঁটার রাস্তা। তারপরে হচ্ছে যে আমার এক চাচা আছে। তো তিনি হচ্ছে হাফেজ। তো তাকে ডাকতে যায়। অ্যান্ড এরকম একটা অবস্থা দেখে হচ্ছে কি মানে চাচী একাও যাইতে পারতেছিল না বা চাচাও একা যাইতে পারছে না। তো ২ জনে মিলে হচ্ছে আমার ওই চাচাকে ডাকতে যায় যিনি হচ্ছে হাফেজ। তো তাকে ডাকতে যাওয়ার পরে এই হোল এই ৫ থেকে ১০ মিনিট টাইমটা হচ্ছে ভাইয়া হচ্ছে আপুর সাথে থাকে। এই ৫ থেকে ১০ মিনিট হচ্ছে তার হচ্ছে অনেক ট্রমা হয়ে যায়। কারণ এরকম একটা টাইম, এরকম একটা সিচুয়েশন অন্ধকার রুমের ভিতর অ্যান্ড ফ্যাক্ট টা ছিল লাইটও জ্বলতেছিল না ওই টাইমে। অ্যান্ড আপু অনবরত চোখ দিয়ে মানে অনেক ভয়ানকভাবে তাকাইতেছিল অ্যান্ড হচ্ছে উল্টাপাল্টা কথা বলতেছিল। তারপর হচ্ছে যে যখন আমার চাচা আসে, চাচা আসার পর উনি হচ্ছে সবাই মিলে সবাই যখন ডাকাডাকি করা হয়, দেন হচ্ছে আমার দাদিকে ডাকা হয়। দাদি হচ্ছে পরবর্তীতে আমাদের সবাইকে ডাকে। তো তারপর ভাইয়ার মুখ থেকে এটা শুনে বুঝতে পারলাম যে হচ্ছে ভাইয়া একটু ট্রমা অ্যান্ড হচ্ছে কান্নাকাটি করতেছে। অ্যান্ড যখন রুমের দিকে তাকাই, দেন হচ্ছে যে রুমে আমার চাচী, আমার আম্মু অ্যান্ড আরো অন্যান্য যারা গ্রামের মানে যারা শুনতে পাইছে, মহিলারা সবাই হচ্ছে তখন রুমের ভিতর ছিল। তখন হচ্ছে আমি রুমের ভিতর যাই। অ্যান্ড রুমের ভিতর যায়ে দেখতে পারি যে আপু হচ্ছে বারবার হচ্ছে মানে উইঠা যাইতে চাইতেছিল অ্যান্ড সবার দিকে হচ্ছে মানে আমি এখন কি একটা ব্যাখ্যা দিব যে যদি কারো বাসায় বা বাইরে মানে কোন পোষা কুকুর বা পোষা বিড়াল-টিড়াল যদি অনেক সময় মানে নতুন কাউকে দেখে, অনেক মানুষকে দেখে, তখন হচ্ছে যেভাবে হচ্ছে আগ্রহ নিয়ে চোখ বড়, বড় করে যেভাবে তাকায় সবার দিকে, আপু হচ্ছে যে ভয়ানকভাবে এই চোখ বড়, বড় করে মুখ বিকৃত করে সবার দিকে এভাবে তাকাইতেছিল। যে কে আসছে, কতজন আছে রুমের ভিতর সবাইকে অদ্ভুতভাবে দেখতেছিল। দেন এরকম করে উল্টাপাল্টা কথা বলতে থাকে। এমন করে ৫ মিনিট চলার পর তখন বাইজা যায় ঘড়িতে ১২:৩০ র মতো। ১২:৩০ বা কিংবা ১টা বাজে। এরপরে হচ্ছে আপু একটা কাজ করে হুট করে হচ্ছে ও কান্না করা স্টার্ট করে। কান্না করা স্টার্ট করে হচ্ছে যে আমার চাচী, আমার আম্মু সবাই জিজ্ঞেস করছে, "কি হইছে, কি হইছে? কান্না করতেছো কেন? কি সমস্যা আমাদের বলো।" দেন ও হচ্ছে যে কিছু টাইম নরমাল থাকে। কথা বলে নরমালের মতো, কিছু টাইম হচ্ছে অ্যাবনরমাল বিহেভ করে। যখন কিছু টাইম নরমাল থাকে তখন হচ্ছে কান্নাকাটি করে। কান্নাকাটি করে একজনের দিকে পয়েন্ট করে বলে, "ও আসছে, ও আসছে, ও ওর ভিতর আছে। আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও।" যাকে পয়েন্ট করে তাকে দেখেও অনবরত মানে ভয়ানকভাবে কান্না করতে থাকে। মনে হয় যে ওই লোকটা ওকে মাইরা ফেলবে। তো হচ্ছে যে ফার্স্ট যাকে পয়েন্ট করে উনি হচ্ছে আমার এক চাচী। তো উনাকে দেখে বলে যে, "উনি আসছে, উনি আসছে। উনাকে সরাও। আমাকে মারবে, আমাকে মারবে।" উনার ভয় পাওয়া দেখে উনাকে সবাই হচ্ছে রুম থেকে বের করে দেয়। উনাকে যেয়ে বলে বাইরে দাঁড়াইতে। তো উনি বাইরে দাঁড়ায়। বাইরে দাঁড়ানোর পর ৫ মিনিট পর হচ্ছে আবার উল্টাপাল্টা কথা বলতে থাকে। একজন আরেকজন মানে যা পারতেছে তা উল্টাপাল্টা বলতেছে। আবার যখন একটু নরমাল হয়, দেন এইবারও আরেকজনকে দেখে হচ্ছে যে সেইম এভাবে মানে কান্না করতে থাকে যে, "এই যে এবার ওর ভিতর আসছে, ও আমাকে মারবে, ও আমাকে মারবে।" দেন তারপর যখন সেকেন্ড পারসন যাকে দেখে ভয় পায়, তাকে যখন বের করে দেওয়া হয়, যখন আবার ফার্স্ট যাকে ভয় পাইছিল, তাকে যখন আবার রুমে আনা হয়, তখন আবার তাকে ভয় পায় না। কিন্তু তখন শুধু সেকেন্ড পারসন কে ভয় পাইতেছে। এমন করে সার্টেন অ্যামাউন্ট এ চেঞ্জ হইতে থাকে। এমন করে এই ঘটনা চলতে থাকে হচ্ছে ফজরের আগ পর্যন্ত। ফজরের আগ ফজরের আগ পর্যন্ত এটা চলতে থাকে। দেন আমরা সবাই মিলে ডিসাইড করি যে ভাইয়া, আমি অ্যান্ড আমার আরো ২ টা ছেলে কাজিন ছিল। তো আমরা ডিসাইড করি যে যেহেতু সারারাত জাগা হয়ে গেছে অ্যান্ড কোন ওয়ে পাইতেছি না। তো আমরা ফজরের নামাজটা পড়ি। আমরা ফজরের নামাজ পড়ি। আচ্ছা, এর আগে আমি একটা স্টোরি মিস করে গেছি। আচ্ছা, যখন হচ্ছে এরকম অনবরত এমন চেঞ্জিং হইতেছিল, তখন হচ্ছে যে ভোর ৩:৩০ টার দিকে ফজরের আজানে আধা ঘন্টা ১ ঘন্টা আগে হচ্ছে গ্রাম বাংলার প্রতিটা মানে মানে মাঝে, মাঝে কিছু কবিরাজ পাওয়া যায় যারা হচ্ছে নিয়মিত বা গ্রামের হচ্ছে টুকটাক কবিরাজি কাজ করে। মানে কবিরাজ হিসাবে তেমন হচ্ছে প্রশিক্ষিত না বা বিখ্যাত না। মানে এমনি জাস্ট নরমাল মাঝে, মাঝে যারা ভয় পায় তাদের রিলেটেড কিছু কাজ করে। এমন একজন লোককে আনা হয়। তখন ৩টা ৩:৩০ বাজে। তো ওই লোকটা এসে মানে বলে যে, "ওর তো স্বাভাবিক কিছু না, অস্বাভাবিক কিছু। অ্যান্ড হচ্ছে যে ওকে তো ভরও করানো যাবে না।" মানে ভরণ মানে আমাদের ওখানে এই জিনিসটা এভাবে বলে যে ভরণ দেওয়া যাবে না। ভরণটা মিনস হচ্ছে মানে যাকে জিনে ধরে তার উপর জিনের আত্মাকে ভর করানো বা জিনকে ভর করানো। অ্যান্ড তারা বলে যে যেহেতু আপু প্রেগন্যান্ট, সো এই অবস্থাতে মানে তার উপর যদি জিন আনা হয় তাহলে এটা তার বাচ্চার ক্ষতি করতে পারে। তো এটা কিভাবে কথা শোনা যায়?
সেভাবে উনি বলে যে, "আচ্ছা ২ মিনিটের মতো উনার উপর ভর করানো যাবে। আমি আপাতত জাস্ট শুনে জাস্ট দেখি কি করা যায়।" দেন হচ্ছে যে আপুকে বসায়, ওই মাচাঙে বসানো হয়। বসানোর পর হচ্ছে উনি একটা সরিষার তেল নেয়। সরিষার তেল নিয়ে কিছু উনার যা দোয়া দরুদ থাকে সেটা পড়ে। পরে হচ্ছে যে আপুর মাথায় কিছু মানে ছিটে দেয়। ছিটে দেওয়ার পর হচ্ছে যে উনি হাত ধরে, হাতের পৃষ্ঠাঙ্গুলি ধরে হচ্ছে কিছু পড়ে। দেন হচ্ছে যে বলে যে, "কে তুই? বল।" দেন হচ্ছে দেন সেম আপু অনবরত হচ্ছে উল্টাপাল্টা কথা বলতে থাকে অ্যান্ড হচ্ছে যে গালিগালাজ করতে থাকে। দেন উনি বলে যে, "এটা তো হচ্ছে নরমাল কিছু না। আমি তো ফুললি উনার উপরে ভর করাইতে পারতেছি না। পাতা লাগবে।" পাতা মিনস হলো মানে এমন একজন লোক যার তুলা রাশি অ্যান্ড তার উপরেও জিনটা ভর করাবে। তাকে হচ্ছে পাতা বলা হয়। যে আরেকজন লোক তার উপর জিনটা ভর করে হচ্ছে সব কথা শোনা হবে। তো ওই দিনের মতো যখন হচ্ছে কাজ হইল না, ওই লোকটা কিছু করতে পারল না। দেন হচ্ছে আপুকে রুমে নিয়ে যাওয়া হয় অ্যান্ড দেন সেইম যা হইতেছিল তা হইতে থাকে। তারপর হচ্ছে আমরা ফজরের আজান দেয় আমরা ফজরের নামাজ পড়ি। ফজরের নামাজ পড়ে এসে ফজরের নামাজের ১০ থেকে ১৫ মিনিট পর হচ্ছে যে একটু শান্ত হয়। একটু শান্ত হয় মানে ঘুমায়ে পড়ছে বলা যায়। এমন ঘুমায়ে মানে ঘুমায়ে যায়। তারপর হচ্ছে তখন ০.৫ ঘন্টা বা ১ ঘন্টার মতো ঘুমায়। দেন হচ্ছে আবার এরকম স্টার্ট হয়। ঘুম থেকে উঠে এরকম মানে উল্টাপাল্টা কথা বলতে থাকে অ্যান্ড হচ্ছে এরকম ভয় পাইতে থাকে একজন আরেকজনকে। তারপর আমি এর আগে একটা ঘটনা শেয়ার করছিলাম ২০১৫ সালে আমার আরেক কাজিনের নিয়ে। তো ওইখানে যে একজন কবিরাজকে আনা হইছিল, যার মাধ্যমে সুস্থ করা হইছিল। তো ওই কবিরাজকে খবর দেওয়া হয়। কারণ তখনো পর্যন্ত হচ্ছে ওনাকে ছাড়া মেইনলি আমরা তেমন কাউকে চিনতাম না এবং বিশ্বস্ত কেউ ছিল না। তো উনাকে ডাকা হয়। ওই কবিরাজ এসে উনি ফার্স্ট এই বলে যে উনারও সেম কথা ছিল যে, যেহেতু আপু প্রেগনেন্ট, ওর মাঝখানে জিন ভর করানো যাবে না। পাতা লাগবে। পাতা তো মানে বললাম আরেকজন ব্যক্তি যার উপর জিন ভর করানো হবে। তো দেন উনি বলে, "আমিও একটু ট্রাই করি। ৫ মিনিট থেকে ৭ মিনিট বুঝার ট্রাই করি যে কি হইছে।" দেন উনিও হচ্ছে ভর করায়। ভর করানোর এক পর্যায়ে হচ্ছে উনার সাথেও কোন কথা বলে না। জাস্ট উল্টাপাল্টা কথা বলতে থাকে অ্যান্ড মানে উনাকে জাস্ট বলতে থাকে যে, "তুই কিছু করতে পারবি না। তুই যা করার কর আমি দেখে নিব।" দেন উনি কিছু কাজ দেয়। যেমন হচ্ছে যে সরিষা দানা আমরা সবাই চিনি। কিছু সরিষা দানা আনতে বলে, কিছু চাল আনতে বলে। ওগুলোর ভিতর উনি কিছু দোয়া পড়ে দেয়। অ্যান্ড দোয়া পড়ে উনি আমাদের বলে যে, "তুই আমার চাচার বাড়ির প্রতিটা কোণায়, প্রতিটা জায়গায় যাতে এই সরিষার ছিটা পড়ে।" দেন আমরা সেই কাজ করি। রুম থেকে শুরু করে ওয়াশরুম, আঙিনা, প্রত্যেকটা জায়গায় বাগান, প্রত্যেকটা জায়গায় হচ্ছে যে আমরা সরিষা দানা ছিটায় দেই। সরিষা দানা ছিটানোর পর দেন উনি আরো কিছু পানি দেয়, পড়া পানি দেয়। অ্যান্ড ওগুলা নিয়মিত খাইতে বলে। অ্যান্ড বলে যে এটা কিছুক্ষণ পর ঠিক হয়ে যাবে বা কিছু সময় পর ঠিক হয়ে যাবে। উনার কথা আমরা মানলাম। উনার কথা মতো হচ্ছে ৮ঃ০০ থেকে দুপুর পর্যন্ত সবকিছু নরমাল ছিল। মানে আপু ঘুমাইতেছিল। আমরা ভাবছি হয়তো সব ঠিক হয়ে গেছে। কিন্তু না, এখনো এখনো ঠিক হয় নাই। কাহিনী অনেক বাকি। দুপুর ২ঃ০০ টার দিকে হয় কি আবার এরকম শুরু হয়। অ্যান্ড ওই কবিরাজকে আমরা ফোন দিতে থাকি যেহেতু উনি বলছিল কোন সমস্যা হবে না। তো ফোন দেওয়ার পর উনি জবাব দেয় যে, আসলে এই কাজটা তো আমার দ্বারা সম্ভব না। আমি আর পারব না।" দেন আমরা বুঝতে পারি হয়তো কোন সমস্যা হইছে। দেন আমরা উনার দিকে আর ফোকাস রাখি না। যে আমাদের তখন হচ্ছে মেইন চিন্তা ছিল যেহেতু আপু প্রেগন্যান্ট অ্যান্ড আপুর শরীরের অবস্থা খারাপ হইতেছে। সো আমরা যত তাড়াতাড়ি চাইতেছিলাম যে সুস্থ করা যায় কিভাবে। তারপর হচ্ছে আরেক কবিরাজের খবর পাওয়া যায়। দেন উনাকে আনা হয়। উনি এসে সর্বপ্রথম বলে যে, "এভাবে তো কাজ হবে না। এটা অন্যভাবে করতে হবে।" হ্যাঁ, উনার উনার যা, যা রিকোয়ারমেন্ট ওগুলা মানা হইলো। আপুকে গোল এগেইন গোল একটা বৃত্ততে বসানো হইলো। বসানোর পর হচ্ছে আবার হচ্ছে জিনকে ভর করানো হইলো এবং ওকে এইবার হচ্ছে ভালো লেভেলের চাপ দেওয়া হইলো। যে, "বল তুই, কিসের জন্য যাবি তুই?" দেন ও বলে যে, "আমি তো এমনিই ধরছিলাম। আচ্ছা আমি চলে যাব।" দেন ওই জিন বলে, "আচ্ছা চলে যা তাহলে।" তারপর উনি আরো কিছু পানি পড়া দেয়, কিছু পানি ছিটায় দিতে বলে। আমরা সেম কাজেই পানি-টানি সব ছিটায় দেই। উনার কাজ কথা মতো সবকিছু করা হয়। দেন ওদিন রাতে আর ওখানে একটা মানে কথা ছিল। কথা হচ্ছে যে গরুর মাংস খাওয়া যাবে না। ৩ দিন ৪ দিন পর্যন্ত আমাদের বাড়ির কেউ গরুর মাংস খাইতে পারবে না।
তো আমরা সবাই রাজি হই। দেন এমন করে উনার কথা মতো হচ্ছে একদিন কোনো কাহিনী হয় না। উনি যাওয়ার ১ দিন পর কোনো কাহিনী হয় না। ২য় দিন হচ্ছে আমার চাচ্চু বলে আমার চাচীকে জোর করে হচ্ছে গরুর মাংস রান্না করায়। মানে সবার ধারণা যে সব চলে গেছে। এই কোনো কোনো ঝামেলা নাই। এখন তো সব ঠিকঠাক। এর মাঝে হইতো কি আপুর সমস্যা হইতো না, এটা না। সমস্যা হইতো তবে হচ্ছে পরিমাণটা খুবই কম। যে একটু ভয় পাইতো। আরেকজনকে দেখে একটু টুকটাক দূরে সরে যাইত, ভয় পাইতো, কথা বলতো না, খাওয়া-দাওয়া করতে চাইতো না। এরকম সমস্যা হইতো। তাছাড়া আগে যেমন সিভিয়ার যে সমস্যাটা ছিল যে abnormal বিহেভ করতেছে, চোখ মুখে বিকৃত করতেছে, এরকম সমস্যাটা ছিল না। তো যেদিন দুপুরে এই গরুর মাংসটা রান্না করা হয় চাচ্চুদের বাড়িতে, ঐদিন মাগরিবের আজানের ঠিক আগে হচ্ছে যে আবার হচ্ছে যে চিল্লাপাল্লা। তো আমি গেলাম, ওই রুমে গেলাম। রুমে যেয়ে আবার শুনতে পাই যে এরকম ধরনের সমস্যা হইছে। আবার সেইম আগের মতো এরকম abnormal behavior, abnormal নাথিং ভাই, আপনি কি আছেন? হ্যালো। হ্যালো নতুন, আপনি কি আছেন? মেবি উনি হচ্ছে যে ওনার নেট কানেকশন চলে গেছে। আমি স্টুডিওর নাথিং। সাময়িক টেকনিক্যাল ইস্যুস এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আমাকে একটু সময় দিবেন। রাত প্রায় ১টা। হবিগঞ্জ বাজারের মোড়টা একেবারেই ফাঁকা। ৩ জন বন্ধু, জোয়ান, রাব্বি আর তানভীর বাইকে ঘুরছিল। অলস রাতে একটু অ্যাডভেঞ্চারের নেশায়। আকাশে ছিল না চাঁদ, চারিদিকে শুধু কুয়াশার কাকের মতো অন্ধকার। চলো বাঁশ বাঁকাটার পিছন দিকে পুরোনো সড়কটা ঘুরে আসি। লোকজন বলে রাতে নাকি কিছুই দেখা যায় না। অনেক কিছু নাকি তারা দেখতে পায়। কিছু বললো তানভীর। জোয়ান একটু দ্বিধা করছিল। রাব্বি মুচকি হেসে বলল, ভাই চল। তিনজনে বাইকে উঠলো। একটা পুরোনো রাস্তায় ঢুকলো, যার পাশে শ্মশান, পরিত্যক্ত জমি আর মাঝে মাঝে ভেঙে পড়া কাঠের কাঠপুতুল। শুরু থেকেই বাতাসটা যেমন ভারী ছিল, হঠাৎ এক জায়গায় এসে জন বাইক থামিয়ে বলল, তোমরা কি শুনছো? কুকুরগুলো সব একসাথে একদিকে তাকিয়ে আউল করছে। রাব্বি বলল, ওইসব তুই ভাবতেই বেশি। তানভীর মুচকি হেসে সামনে তাকিয়ে বলল, দেখো ওখানে একজন দাঁড়িয়ে আছে। তিনজনই এবার চুপ হয়ে দাঁড়িয়ে রইল। রাস্তার ঠিক মাঝখানে সাদা শাড়ি পরা একজন নাক দাঁড়িয়ে। তার ঠিক মুখ ঢুকে গেছে আর পা দুটো পিছনের দিকে। সেই মুহূর্তে সব শব্দ বন্ধ হয়ে যায়, শুধু শোনা যাচ্ছিল একজন স্তব্ধ। জোয়ান ফিসফিস করে বলল, চলো এখনই বের হই। তানভীর হঠাৎ হাসতে হাসতে সামনে এগিয়ে যায়। দেখো মেন মুখখানি। তখন ঘটল এক অদ্ভুত ঘটনা। তানভীর ১০ সেকেন্ডের মধ্যে আত্মচিৎকার দিয়ে নিখোঁজ হয়ে গেল। আবার তখন বাকি দুইজনই আত্মচিৎকারে রাস্তায় বসে পড়ল। জোয়ানা রাব্বি বাইক স্টার্ট দিয়ে পেছনে ফিরতেই দেখতে পেল সেই মেয়েটি এখন অনেক কাছে। তার চোখ দুটো লাল আর জিভটা যেন বুক পর্যন্ত লম্বা। রাব্বি বাইকে উঠতে না উঠতে একটা ছায়া পেছনে তার ঘাড়ে দুম করে ফেলে দিল। জোয়ান শুধু চিৎকার করে দৌড় দিল। চারদিকে যেন ছায়া নড়ছে, গাছের ডাল বাতাস ছাড়াই দিচ্ছে। আর তখন ভেসে আসলো ফজরের আজান, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সেই মুহূর্তে সবকিছু স্থির। ছায়াগুলো যেন জমে গেল বরফের মতো। সাদা পোশাকের মেয়েটি ধীরে ধীরে অদৃশ্য হতে লাগলো। জোয়ান হাঁপাতে হাঁপাতে রাস্তার পাশে পড়ে গেল। সকালে গ্রামবাসীরা তাকে রাস্তার পাশে অচেতন অবস্থায় খুঁজে পায়। তানভীর আর রাব্বির কোনো দেহ খুঁজে পাওয়া যায়নি, শুধু একটা পুরনো সাইক্লিস্ট হেলমেট আর ছিঁড়ে যাওয়া জামার টুকরো। জোয়ান আজও বেঁচে আছে, কিন্তু তার চোখে ভয় জমে আছে চিরকাল। সে বলে, আজান না হলে আমি জানি আমিও তাদের মতো ছায়া হয়ে যেতাম। কারণ ওরা ভয় পায় শুধু একটা জিনিস, আল্লাহর ডাক। এই পর্যন্ত ওনার স্টোরিটা ছিল। থ্যাংক ইউ সো মাচ ফর ইউর স্টোরি। আঞ্জুমের স্টোরি রিলেটেড যদি কারো কোনো কোয়েশ্চেন্স থাকে তাহলে করতে পারে।
আচ্ছা, যেহেতু কোনো কোয়েশ্চেনস নেই, তাহলে আমরা স্টোরিতে মুভ করে যাই। বাবু ভাই বলবেন? বাবু ভাই বাবু ভাই আপনি কি চেক করেন আপনার ইনভাইট ডাউন? হ্যালো, আসসালামু আলাইকুম বাবু ভাই। আপনার ভলিউমটা অনেক লো। তো একটা কাজ শুনতে পারবেন বা ভলিউম বুস্ট করা পসিবল? তাহলে আপনার ভলিউম অনেক লো করতেছে। এখন ঠিক আছে? হ্যালো? হ্যাঁ, নাও ইটস পারফেক্ট। আচ্ছা। আমি একটা স্টোরি, আমার শোনা একটা গল্প বলতে চাচ্ছি, যেটা হচ্ছে গ্রামের একটা ঘটনাকে ঘিরে। তো আমি একটা শুরু করি। ওকে, শিওর। আমি যার থেকে শুনেছি, মানে যার সাথে ঘটে গেছে ঘটনাটি, তার ভাষায় বলছি। তো কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিন। তো বাকি ছিল শুক্রবার রাতের বেলা। তারা হচ্ছে দুইজন একসাথে হয়ে হাঁটতে দেয়, দেখতে পর্যন্ত। পরবর্তী দিন কি করবে না করবে এগুলো ডিসকাস করে। তো ওইভাবেই ডিসকাস করার জন্য তারা লেট নাইট মিটিং করছে। মিটিং শেষে যার সাথে ঘটনাটি ঘটে সে হচ্ছে তখন বয়স প্রায় 20-25 হবে। সে এবং তার বন্ধু দুজনই ভাবতেছে যে আচ্ছা, যেহেতু আজকে এত মিটিং টিটিং করলাম, কোনো কিছু ঠিক হইলো না, সেক্ষেত্রে কি করা যায়। এইটা ভাবতেছে আর তারা বাসার দিকে যাওয়ার প্রস্তুতি নিয়ে হাঁটা শুরু করছে। তো বাজার থেকে তাদের বাসায় বা গ্রামে যেতে হলে কালভার্ট ক্রস করতে হয়, আর সেই কালভার্টটি হচ্ছে মোটামুটি ভালোই নাম করে। তো তারা কালভার্ট ক্রস করতে করতে একে অপরের সাথে কথা বলতেছে বলতেছে একজন আরেকজনকে যে চল কাল মাছ ধরা যাক, কি বলিস? যদি মাছ ধরতে হয় তাহলে সকাল সকাল ভোরবেলা আর কি রওনা দিতে হবে তোকে। তো এক বন্ধু আরেক বন্ধুকে এভাবে রাজি করিয়ে ফেললো ভোরবেলা 4টা-5টার দিকে মাছ ধরার কথা বলে। তো তারা প্ল্যান করেছে, ভালো কথা। প্ল্যান করে যে যার বাসায় চলে গিয়েছে। তো যার সাথে ঘটনাটি ঘটে সে বাসায় গিয়ে শুয়ে পড়েছে। তার ওয়াইফকে বলেছে যে আমাকে 4টার দিকে বা আজানের সময় ডেকে দিও, আমরা আজকে মাছ ধরতে যাব। আমাদের প্ল্যান হয়েছে মাছ ধরার, আকাশ আসবে, আকাশ আসলে ওর সাথে আমি বের হয়ে যাবো সব। তো যে কথা সেই কাজ, শুয়ে পড়লো। বাট 4টা বাজার আগেই 3টার দিকে তার বাসার সামনে এসে তাকে ডাকতেছে, সুমন ভাই, সুমন ভাই আপনি বাসায় আছেন? সুমন ভাই, সুমন ভাই আপনি কি বাসায় আছেন? তো সুমন ঘুম থেকে ওঠার আগে তার ওয়াইফ উঠলো, উঠে জিজ্ঞেস করতেছে কে, এত রাত্রে কে ডাকতেছেন ওনারে, উনি তো ঘুমাইতেছে। তো আমি আকাশ, সুমন ভাইয়ের সাথে আমার মাছ ধরার কথা ছিল, একটু কি ডেকে দেবেন? এইভাবে তাকে বলা হয়। তো তার ওয়াইফ হচ্ছে তাকে ডেকে দেয়, ডেকে দিয়ে বলে যে আকাশ আসছে, আপনি নাকি মাছ ধরতে যাবেন কথা বলছিলেন, চলে যাবেন, আমি সবকিছু রেডি করে রেখেছি। তো বলে কয়টা বাজে? তো সকাল সকাল। আচ্ছা ঠিক আছে, যেহেতু আসছে আমি ওর সাথে চলে যাই। তো দুজনই বের হয়, বের হয়ে লোকেশন ঠিক করা শুরু করে যে কোথায় মাছটি ধরবে। আকাশ কোনো কথা না বলে শুধু হাঁটতেছে তার সাথে। শুধু যখনই জিজ্ঞেস করতেছে সুমন যে কিরে আকাশ, মাছ ধরবি বললি, কোথায় মাছ ধরবি আজ, লোকেশনটা বল, কোথায় গিয়ে ধরবো, এই পুকুরে ধরবি না ওই পুকুরে ধরবো, নাকি কোনো ডোবার মধ্যে ধরবো? আকাশ কোনো কথাই বলতেছে না। আকাশ শুধু হাত দিয়ে ইশারা দিয়ে বলছে আরেকটু সামনে, আরেকটু সামনে, আয়, আয় আরেকটু সামনে। যেতে যেতে তারা সেই বাজারের কাছাকাছি কালভার্টটির কাছে চলে যায়। গিয়ে কোনো কথা ছাড়াই আকাশ নেমে যায়, নেমে গিয়ে মাছ ধরা শুরু করে। তো সুমন ভাবলো যে আচ্ছা এখানে হয়তো আমার ভালো মাছ আছে বিধায় ও এখানে আসছে, আচ্ছা ঠিক আছে মাছ ধরা শুরু করো। তো অনেকক্ষণ হয়ে গেল,
মোটামুটি মাছ ভালোই পাচ্ছে তারা। কিন্তু ঘটনা হলো সুমনের কলসি ভরতেছে কিন্তু আকাশের কোনো কলসি ভরতেছে না। সুমন একটু বিরক্ত হয়ে আকাশকে বলল, কি রে আকাশ, এতক্ষণ হয়ে গেল, তুই এখনো মাছ ধরতে পারলি না, কি করতেছিস তুই? এই কথা বলে আকাশ কোনো সাড়া দেয় না। আকাশ তার মতো মাছ ধরতেছে। প্রায় 40-45 মিনিট পার হওয়ার পর সুমন খেয়াল করে যে ঘটনা কি, এতক্ষণ হয়ে গেল আকাশ কি করতেছে, মাছ একটাও ধরতেছে না, কি বুঝতেছি না কি করতেছে। এই সন্দেহের বশে ওর দিকে তাকায়, তাকানোর পর খেয়াল করে যে আকাশ মাছ ধরছে ঠিকই, সেটা মাছের পাত্রে রাখার পরিবর্তে তার মুখের মধ্যে পড়ছে। জলজন্ত মাছটি সে ধরতেছে এবং চিবিয়ে খেয়ে ফেলতেছে। তো এই জিনিসটা সুমন ভালো করে বোঝার জন্য তার একটু কাছে যায়, গিয়ে দেখে যখনই আকাশ মাছ ধরে, ধরে হা করে, মুখ থেকে একটি আলো বের হয় এবং সে মুখের মধ্যে সে সম্পূর্ণ মাছটি ভরে ফেলে। তো এটা দেখার পর সুমন আসলে ঠিক থাকতে পারে না, চিৎকার করে উঠে বলে, বাঁচাও বাঁচাও, কে কোথায় আছো, আমার বাঁচাও। তখন হচ্ছে আকাশ তার দিকে তাকায় রক্ত লাল চোখে, খুব রাগান্বিত হয়ে তাকে বলে, একদম চুপ, আর একটা কথা বলবি তোরে মেরে ফেলবো এই জায়গাতেই, বলে তার দিকে দৌড়ে আসতে। সুমন কি করবে বুঝতে পারতেছিল না, বাট কোন রকম সূরা কালাম পড়ে সে ডোবা থেকে মাটিতে উঠে উঠে একটা দৌড় দেওয়ার চেষ্টা করে। তখনই সে বুঝতে পারে যে আকাশ তার পা ধরে ফেলেছে, তাকে টান দিয়ে মাটিতে ফেলে হেঁচড়ে নদীর মধ্যে নিয়ে যায়। তো এই পর্যন্ত তার হুঁশ ছিল। সকালবেলা সে মানে দেখতে পারে যে সে কালভার্টটির নিচে সে ঝুলে আছে। মানুষজন এসে তাকে উদ্ধার করছে। উদ্ধার করার পর হচ্ছে তাকে জিজ্ঞেস করতেছিল যে কি হয়েছে না হয়েছে। দেন আকাশের কথা বলে, সম্পূর্ণ ঘটনা সবাইকে খুলে বলে। আকাশও তাকে দেখতে আসে। আর মজার বিষয় হচ্ছে আকাশ যেটি বলে সেটি হচ্ছে যে আকাশটা কি ওর সাথে দেখাই করেনি, কারণ আকাশ 2 দিন যাবত ঢাকায় এসেছে বেড়াইতে। আজকে সকালবেলায় সে গ্রামে ব্যাক করছে এবং ব্যাক করে এই ঘটনা শুনি। সরি, ওই কাশির কারণে হয়তো আমার গল্পটা বলতে একটু হয়েছে। তো এই ছিল ঘটনাটা। That was very nice story. তো বেসিক্যালি হচ্ছে গিয়ে যে আমরা যদি পুরোনো গ্রাম বাংলার স্টোরি গুলো শুনি আমাদের নানু বা দাদু এদের কাছ থেকে, তাহলে এই টাইপের স্টোরি গুলো অনেক পাওয়া যায়, আর বর্তমানেও পাওয়া যায়। কারণ মাছ, মিষ্টি, যে কথা বলি, এদের মধ্যে বেশ রিলেটেবল একটা সম্পর্ক। আমি এর আগেও আমার নিজের একটা শেয়ার, আই ডোন্ট নো আপনারা কে ছিলেন না কে ছিলেন, জাস্ট একটা কথাই বলবো, মাছের ক্ষেত্রে কখনো যদি গ্রাম অঞ্চলে যায়, গ্রামে গেলে অনেকের মনে হয় যে রাতের বেলা মাছ ধরি, কিন্তু না, একটু সাবধান। হয়তো এই মাছ ধরা আপনার শেষ মাছ ধরাও হতে পারে। Who knows? তো বাবু ভাই, থ্যাংক ইউ সো মাচ ফর ইউর স্টোরি। তো বাবু ভাই স্টোরি একটু বেস করে আপনাদের যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে তাহলে কোয়েশ্চেন করুন। আমি আমি গল্প বলতেছিলাম, এন্ড কাহিনী হচ্ছে আমার ইলেকট্রিসিটি চলে যায় ওই টাইমে। আমি পুরো মাঝপথে একদম আটকে যাই, সেজন্য সবাইকে সরি। তারপর এখন ইলেকট্রিসিটি আসলে আমি জাস্ট হচ্ছে এমবি টেমবি দিয়ে কানেক্ট করে আর কি আসলাম। আচ্ছা, তাহলে আপনার এখন বাকি স্টোরিটা আমরা এখান থেকে কন্টিনিউ করি। হ্যাঁ, এগেইন সরি করতেছি সবাইকে একটা ইনকনভিনিয়েন্সের জন্য। আমি স্টোরিতে যতটুকু ছিলাম আমি হালকা রিক্যাপ দেই। সেটা হচ্ছে যখন হচ্ছে ফার্স্ট কবিরাজ, সেকেন্ড কবিরাজ কিছু করতে পারলো না, তখন হচ্ছে আরেকজনকে আনা হয়, এন্ড উনি বলছিল যে যাতে কোনো প্রকার গরুর মাংস
বা মিট টাইপ কোনো আইটেম যাতে রাধা না হয়। বাট হচ্ছে যখন একদিন কোনো প্রবলেম না হয়, তারপর হচ্ছে আমার চাচা বলে যে গরু মাংস রান্না করো। অ্যান্ড হচ্ছে ঐদিন ওই বাড়িতে গরু মাংস রান্না করা হয়। তারপর দেখা যায় হচ্ছে মাগরিবের পর আপুর মধ্যে হচ্ছে আবার চেঞ্জেস আসতে থাকে। চেঞ্জেস গুলা ঠিক আগের মতোই ছিল। সেম প্রবলেম এমন এমন এখন হচ্ছে আরেকটু বেশি। এখন এই পরিমাণটা আরো বেশি বেড়ে যায়। চাহনি এগুলা সবকিছুর মাত্রা যেন অনেক বেড়ে যাইতেছে। দেন সবাই ভয় পেয়ে বলে হয়তো কোনো রুমের কোনো সমস্যা, ওই রুমেই আর রাখা হয় না। তখন আপুকে নিয়ে হচ্ছে আমাদের বাড়ির সাইডে এসে পড়া হয়। আমার দাদুর রুমে আপুকে রাখা হয়। তখন হচ্ছে যে একটু কন্ট্রোলে আসে। অ্যান্ড হচ্ছে যে আপুকে সবসময় হচ্ছে ২ জন ধরে রাখতে হইতো। যেহেতু আপু প্রেগন্যান্ট ছিল অ্যান্ড হচ্ছে তার একটু রিস্ক ছিল যাতে বেবির কোনো ক্ষতি না হয়। তো সবসময় হচ্ছে আপুকে ২ জন ধরে রাখতো। কারণ কোন সময় হাত বা কোনো যদি অ্যাক্সিডেন্ট হয় এই কারণে। তো আপুকে তখন হচ্ছে আমার আরেক কাজিন অ্যান্ড আমার এক চাচী ধরে রাখছিল। এমন করতে একটা টাইমে যখন এরকম করে সন্ধ্যা পার হয়ে যায়, যখন রাতের ১০টা বাজে তখন জিনিসটা হচ্ছে একদম মানে থামানো অনেক কঠিন হয়ে পড়ে। সবকিছু যেন মানে হাতের বাইরে চলে যাইতেছিল, এমন হইতেছিল। তো এখন আমরা ভয় পেয়ে হচ্ছে কবিরাজকে কল দিই। তো উনাকে বলা হয় যে, "ও তো আবার আগের মতো শুরু করে দিছে। এখন আমরা কি করব?" দেন উনি ফার্স্ট যে কথাটা বলে সেটা হচ্ছে যে, "আপনারা কি বাড়িতে গরুর মাংস রান্না করছেন?" অ্যান্ড হচ্ছে যে সবাই সম্মতি জানায়, "হ্যাঁ, রান্না করা হইছে।" দেন উনি ডিরেক্ট বলে যে, "এখন আমার কিছু করার নাই। আমাকে আর কল দিয়েন।" তখন আমরা বুঝতে পারি যে অ্যা এখন আসলে কিছু একটা হইছে। এখন কিছু একটা ভয়ানক হবে। ঐদিন ছিল হচ্ছে শুক্রবার। অ্যান্ড উনাকে যখন আমরা অনেক রিকোয়েস্ট করি যে, "আমরা তো বুঝতে পারি নাই। একদিন ঠিক হয়ে গেছিল দেখে হয়ে গেছে এরকম।" দেন উনি বলে যে, "আজকে শুক্রবার, তো আজকে আমি কিছু করতে পারব না। ফজরের আজান পর্যন্ত ওয়েট করতে হবে।" আর অ্যা যারা হচ্ছে এসব ব্লাক ম্যাজিক করে তাদের ভিতর নাকি প্রচলিত আছে যে, সোমবার অ্যান্ড শুক্রবার তারা হচ্ছে কোন ধরনের কাজ করতে পারে না। তো হচ্ছে শুক্রবার উনারা কোন কাজ করতে পারে না, উনাদের কোন জাদু কাজ করে না। তাই উনি ডিরেক্ট বলে দেয়, "আমি এখন ফজরের আজানের আগ পর্যন্ত আমি কোন কিছু করতে পারব না। এখন যদি কোন কিছু হয় দায়ভার আপনাদের।" তারপর আমরা কিছু করার নাই। এখন আমরা জাস্ট ভাবতে থাকি কিভাবে রাতটা পার করব। কারণ অনেক বেশি উচ্ছৃঙ্খল হয়ে যাইতেছে। যখন হচ্ছে এরকম হয় দেন আমরা সবাই রুমে ব্যাক করি অ্যান্ড দেখি যে এরকম উচ্ছৃঙ্খল উল্টাপাল্টা কথা বলতেছে। তারপর এক পর্যায়ে হচ্ছে যে অনেক উল্টাপাল্টা কথা বলার মাঝখানে একসময় হুট করে বলে ওঠে যে, "এই সবাই সর, আমি ওকে নিয়ে চলে যাব।" দেন হচ্ছে এই কথা শোনার পর হচ্ছে সবাই আপুকে আরো শক্ত করে ধরে। কারণ এইসব কথা আ মানে মানে মেইনলি হচ্ছে এইসব কথা বলার পর হচ্ছে জিনরা ট্রাই করে হচ্ছে যে নিয়ে যাইতে। তো সবাই আপুকে শক্ত করে ধরে অ্যান্ড জিন বলে যে, তোদের তো দোয়া দুরুদ করে কাজ হবে না। আমি ঠিক ১২ টায় এসে ওকে নিয়ে যাব।" দেন হচ্ছে যে আমরা মানে মোটামুটি একটু ভয় পাই। অ্যান্ড আবার হচ্ছে এই কথা বলার পর হচ্ছে যে আবার হচ্ছে যে নরমালের মতো যে ওলটপালট কথা বলতে থাকে, আলতু-ফালতু কথা বলতে এরকম কথা বলতেছিল। অ্যান্ড আমি একটু আমার যে রুমে ছিল তখন হচ্ছে আমার দাদির রুমে। তো দাদির রুমে একটু বর্ণনা দেই। দাদির রুমে হচ্ছে কোনো ঘড়ি নাই। কোনো মানে এক্সট্রা কোনো কিছুই নেই। জাস্ট হচ্ছে একটা খাট, ফ্রিজ, চুলা অ্যান্ড হচ্ছে যে অ্যা একটা আলমারি। আর কিছু নেই। এক্সট্রা আর কোনো কিছুই নেই। তো হচ্ছে যে ঠিক যখন রাত ১২টা বাজে, ওই রুমে আমরা ছিলাম ১০ থেকে ১৫ জনের মতো। আম্মু, চাচিরা অনবরত হচ্ছে সূরা পড়তেছে, দোয়া পড়তেছে। অ্যান্ড আমার এক চাচা ছিল, উনি ছিল হাফেজ, উনিও দোয়া পড়তেছে। দেন তখন ১২টা বাজে, কেউ জানে না ১২টা বাজে। হুট করে হচ্ছে যে অ্যা আ আপুর ভিতর থাকা যে জিনিসটা হচ্ছে ও হচ্ছে বলে ওঠে যে, "সময় হয়ে গেছে। ১২টা বাজে। এখন তোরা সর, আমি ওকে নিয়ে চলে যাবো।" তখন হচ্ছে সবাই আরো জোরে দোয়া পড়তে থাকে। আরো জোরে দোয়া পড়তে থাকে অ্যান্ড এক পর্যায়ে যখন হচ্ছে ২-৩ মিনিট এমন চলতে থাকে, ও ধস্তাধস্তি করতে থাকে বাট সবাই ওকে ধরে। অ্যান্ড এক পর্যায়ে ও বলে যে, "না, আমার সময় পার হয়ে গেছে। আমার লগ্ন পার হয়ে গেছে। এখন আমি এখন নিয়ে যাব না। আমি নিয়ে যাব ১টা বাজে। ১টা বাজে আমি সবচেয়ে শক্তি নিয়ে ফিরে আসবো। আর তখন তোরা আর আটকাইতে পারবি না।" তখন হচ্ছে যে মানে আমরা বুঝতে পারি যে এবার আরো একটু বেশি ঝামেলা করবে। তখন হচ্ছে আবার সবাই হচ্ছে গোল হয়ে আপুর চারপাশে বইসা থাকি।
যাতে কোনো লেভেলে যাতে কোনো সমস্যা না হয়। দেন সবাই বসে দোয়া পড়তে থাকে, দোয়া পড়তে থাকে। ঠিক ১টা বাজে আবার ঠিক এই সেম কাহিনী হয়। কিন্তু এবার একটু সেটা হচ্ছে ১টা বাজার সাথে, সাথে হচ্ছে রুমের লাইট অফ হয়ে যায়। দেন রুমের লাইট অফ হয়ে যাওয়ার সাথে, সাথে হচ্ছে চিল্লাচিল্লি সবাই শুরু মানে সবাই ভয় পায় মেইনলি। অ্যান্ড সবাই ভয় পাওয়া স্টার্ট করে। চিল্লাচিল্লি শুরু করে। দেন একজন তাড়াতাড়ি যেয়ে হচ্ছে লাইট অন করে। লাইট অন করে বিষয়টা অনেক অ্যাবনরমাল লাগবে। বাট জিনিসটা আমি সামনাসামনি দেখছি। আমি জানি না আপনারা কি মনে করবেন। বাট যখনই লাইটটা অন করে, লাইট অন করে হচ্ছে তখন হচ্ছে যে আপুকে আমার এক চাচী অ্যান্ড আমার আরেক কাজিন উনারা ধরে রাখছিল। তো লাইট অন করার সাথে, সাথে দেখা যায় যে অ্যা আপু তখন হচ্ছে 8 মান্থ এ প্রেগন্যান্ট ছিল। তো একজন 8 মান্থ এর প্রেগন্যান্ট মেয়েদের হচ্ছে বেলি কতটা মানে বড় থাকে আই হোপ সবাই জানে। তো হচ্ছে যে দেখে যে আপুর হচ্ছে পেট একদম ফ্ল্যাট হয়ে গেছে। মানে নরমাল অর্ডিনারি পারসন দের পেট যেমন থাকে ফ্ল্যাট, এরকম ফ্ল্যাট হয়ে গেছে। অ্যান্ড হচ্ছে যে ইনস্ট্যান্ট হচ্ছে যে আমার চাচী, আমার আম্মু অ্যান্ড আরো যারা মহিলারা ছিল সব হচ্ছে হাত দিয়ে দেখার চেষ্টা করে যে হইছেটা কি? প্রবলেমটা কি? মানে এমন কেন অদ্ভুত ফ্ল্যাট হয়ে গেল কিভাবে? দেন সবাই হাত দিয়ে হচ্ছে যে দেখে যে আসলে ফ্ল্যাট হয়ে গেছে অ্যান্ড তখন হচ্ছে যে সবাই কান্নাকাটি করা স্টার্ট করে। কারণ হচ্ছে যে একদম শুরু থেকে এই পর্যন্ত যত আবোল-তাবোল কথা বলছে, তার মাঝখানে একটা রিপিটেড কথা ছিল যে হচ্ছে আমি ফল খাবো। ফল খাবো মিনস করছে যে বাচ্চাকে খেয়ে ফেলবে বা বাচ্চাকে নষ্ট করে ফেলবে। তো এতগুলো রিপিটেড কথার ভিতর যখন এই জিনিসটা সবাই দেখে তখন হচ্ছে যে সবাই ভয় পেয়ে যায়। অ্যান্ড ভয় পেয়ে হচ্ছে যে কান্নাকাটি শুরু করে। মহিলারা যারা মানে সবাই কান্নাকাটি শুরু করে। তখন হচ্ছে যে আমার যে হাফেজ চাচ্চু উনি হচ্ছে যে বলে কি, "আচ্ছা কেউ চিল্লাপাল্লা কইরেন না। সবাই দোয়া পড়তে থাকেন, দোয়া পড়তে থাকেন।" তো সবাই করে কি তখন হচ্ছে কান্নাকাটি বাদ দিয়ে সবাই জোরে, জোরে দোয়া পড়তে থাকে। তখন হচ্ছে যে তখন ১ থেকে ২ মিনিট গেছে আবার লাইটটা মানে অফ হয়। অ্যান্ড এগেইন হচ্ছে আবার চিল্লাপাল্লা শুরু করে সবাই। আবার কান্নাকাটি এখন আরো কান্নাকাটি আরো বাইরা যায়। যখন এখন ভাবে যে এখন একবার এই কি হয়ে গেল, এখন লাইট অফ হইছে এখন জানি কি হয়ে যাবে। দেন তাড়াতাড়ি করে আবার লাইট অন করা হয়। আর লাইটের ব্যাপারটা আমি বলি, সুইচটা হচ্ছে কেউ যদি যা অফ করে আমাদের এই গোল থেকে বের হয়ে মানে সবাই যেভাবে বসেছিল ওইখান থেকে বের হয়ে যা অফ করতে হবে। কেউ যদি অন করে এই গোল থেকে বের হয়ে যেয়ে অন করতে হবে। তাছাড়া লাইট সুইচ অফ করা অন করার কোনো ওয়ে নাই। তো তাড়াতাড়ি করে আবার যখন লাইট অন করা হয় দেখা যায় যে নরমাল আপু যেমন ছিল অ্যা তেমনই আছে। এবার হচ্ছে অ্যা মানে প্রেগন্যান্ট মেয়েরা যেমন থাকে বেলি মানে উঁচু ছিল এমন উঁচুই আছে। মানে এবার হচ্ছে সবাই ভয় পাওয়ার চেয়ে বেশি অবাক হয়। মানে ভয়ও পাইতে থাকে, অবাকও হইতে থাকে। অ্যান্ড ও এবার বলতে থাকে, "আমি তো ওকে নিয়েই গেছিলাম। ওর তো ফল খেয়েই ফেলছিলাম। আমি পারি নাই।" এটা বলে হচ্ছে যে মানে আপু হচ্ছে আর ওরকম যে একটা মেল ভয়েস এ কথা বলতেছিল ওটা অফ হয়ে যায়। দেন আপু হচ্ছে যে কিছুক্ষণের জন্য অজ্ঞান হয়ে যায়। অজ্ঞান হয়ে যাওয়ার পর আবার হচ্ছে তাকে পানি দিয়ে উঠানো হয়। কারণ পানি দিয়ে উঠানোর পর সারারাত এভাবে চলতে থাকে। ফজরের আজানের পর হচ্ছে যে কবিরাজকে কল করা হয় অ্যান্ড উনাকে সব ঘটনা জানানো হয়। দেন উনি বলে যে, "এই কাজ এখন আমার দ্বারা সম্ভব না। আমি আর আসবো না। আপনারা অন্য জায়গায় দেখেন।" অ্যান্ড এরকম আজকে রাতের এরকম ভয়ানক কাহিনী দেখে হচ্ছে যে অ্যা সবাই অনেক ভয় পেয়ে গেছিল। তো এখন আরো মানে যত সম্ভব চাইতেছিল যে অন্য কোনো কবিরাজ ভালো কোনো কবিরাজকে ডাইকাই না যাতে এই জিনিসটা সলভ করা যায়। কারণ সবাই একটা আমাদের গ্রামের সবাই একটা আতঙ্কের ভিতর পড়ে গেছিল। ঈদের দিন রাত থেকে এরকম প্রায় ৪ দিন হয়ে গেছে। সবাই একটা আতঙ্কের ভিতর পড়ে গেছিল। দেন হচ্ছে যে আরেকজনকে ডাকা হয়। উনার হচ্ছে অনেক নামডাক ওই এলাকায়। দেন উনি যখন আসে, উনি আসার পর উনি সেম যে সব কবিরাজের একটা কমন কাজ ছিল সেটা হচ্ছে যে অ্যা গোল একটা বৃত্ততে বসানোর পর অ্যা জিজ্ঞাসাবাদ করে জিনকে হাজির করে। তো হচ্ছে যে জিজ্ঞাসাবাদ শুরু হয় যে কেন আসছে, কি করবে, কি চায়। দেন এক পর্যায়ে ও বলে যে আমি তো চলে গেছিলাম। বাট ওরা আমার কথা শুনে নাই। আমি এখন ওকে ছাইড়া যাব না। ওকে ওকে খাবো, ওর বাচ্চাকেও খাবো। তারপর হচ্ছে যে কবিরাজ হচ্ছে নিজের ওয়েতে ট্রাই করতে থাকে এন্ড বলতে থাকে যে যাওয়ার জন্য। এক পর্যায়ে হচ্ছে যে জিন আর কবিরাজের ভিতর অনেক তর্ক-বিতর্ক হয়। তর্ক-বিতর্ক হওয়ার পর জিন হচ্ছে অনেক মানে কবিরাজ হচ্ছে অনেক ক্ষেপে যায়। ক্ষেপে যাওয়ার এক পর্যায়ে উনি বলে, "আমি এখন তোকে বোতলবন্দি করব। তুই যা ইচ্ছা কর।" দেন আমাদের বলে যে একটা কাঁচের বয়ম আনতে। এন্ড উনাকে একটা কাঁচের বয়ম আইনা দেওয়া হয়। দেন কাঁচের বয়ম আইনা দেওয়ার পর উনি হচ্ছে যে উনার মতো দোয়া দুরুদ পড়তে থাকে। দোয়া দুরুদ পড়ে
একটা করে দোয়া পরে একবার করে বোতলে ফু দেয়। এভাবে 7 থেকে 8 বার বোতলে ফু দিছে। তখন হচ্ছে যে আমরা হচ্ছে কবিরাজের আশেপাশেই, আমি হচ্ছে কবিরাজের ডান পাশে একদম বসা ছিলাম। মানে আমি একদম ক্লোজলি দেখতে চাইতেছিলাম। আমার হচ্ছে মানে আমি এইসব জিনিস মেইনলি একটু ক্লোজলি দেখার ট্রাই করি। তো আমি একটু ক্লোজলি দেখতে চাইতেছিলাম। তো তখন দেখি যে উনি বোতলে ফু দেওয়ার পর যখন হচ্ছে জিনিসটা আপুর পায়ের বৃদ্ধাঙ্গুলির কাছে নিল, তখন হচ্ছে একটা কি ধোঁয়ার মতো জাস্ট বের হয়ে একটা ব্লাস্ট হইলো। একটা ব্লাস্ট হওয়ার পর মানে সবাই হচ্ছে একটু পিছিয়ে গেল। মানে একটা আগুনের ফিল্কি যেটা বলে, আগুনের ফিল্কির মতো আসলো এন্ড একটা ব্লাস্টের মতো একটা সাউন্ড হলো। এন্ড আমরা সবাই যেহেতু একটু পিছিয়ে গেছে, কেউ খেয়াল করে না। আমরা যখন হচ্ছে সবাই একটু মানে সেন্সে আসছে, সবাই দেখে যে কবিরাজ একটু দূরে 7 থেকে 8 হাত দূরে পড়ে আসছে। এন্ড ওনার হাতে বোতল। উনি হচ্ছে যে বোতলটা নিয়ে উঠে দাঁড়ায় বলে যে আমার কাজ শেষ, আমি ওকে বন্দি করে ফেলছি। আহ, এখন হচ্ছে আপনারা এই বোতলটা নেন। বোতলটা নিয়ে হচ্ছে একটা নিস্তর নির্জন জায়গায় যাবেন, যে জায়গা হচ্ছে যে যাবে সে ছাড়া কাউকে বলা যাবে না সে কোথায় যাচ্ছে। এন্ড রাত 12টার দিকে ওই বোতলটা হচ্ছে মাটিতে পুঁতে দিয়ে আসতে হবে। এমন একটা জায়গায় পুঁততে হবে যেখানে সাধারণ মানুষের চলাচল নাই। তো রাজি হয়, আমার চাচু রাজি হয় যে সে এটা করবে। দেন ওই দিন হচ্ছে উনি চলে যায়। উনি চলে যাওয়ার পর জিনিসটা আবার যেমন নর্মাল হয়ে গেছিল এমন নর্মাল হয়ে যায়। উনি চলে যাওয়ার 2 ঘন্টা পর আবার কেমন জানি সবকিছু আবার এমন আবার আগের মতো হয়ে যায়, অ্যাবনর্মাল হয়ে যায়। দেন আমরা হচ্ছে ওনাকে আবার বারবার কল দিতে থাকি। উনি প্রথমবার, দ্বিতীয়বার, 4-5 বার কল রিসিভ না করার পর এক পর্যায়ে উনি কল রিসিভ করে বলে যে আমি তো পারবো না, এই কাজ আমার দ্বারা সম্ভব না, আপনারা আমাকে মাফ করে দেন, আপনারা অন্য কাউকে দেখেন। তখন হচ্ছে যে আমরা জানতে পারি এই যে যখন হচ্ছে আগুনের যে ফিল্কিটা বের হয় এন্ড কবিরাজকে যে আমরা দূরে পড়ে থাকতে দেখি, ওনাকে হচ্ছে যে জিনটা লাথি মারছিল। লাথি মারার ফলে হচ্ছে যে উনি একদম 5 থেকে 7 হাত দূরে যায় পড়ছে। তো তারপর উনি আর ভয়ে এই কাজটা করতে চায় না। তো মানে জিনিসটা এত বেশি মানে অ্যাবনরমাল এর দিকে যাইতেছিল। তারপর হচ্ছে এরকম অ্যাবনরমাল তো চলতোই। এন্ড আরেকটা অ্যাবনরমাল কাজ হইতো যে দুপুরবেলা ঠিক 12টা থেকে 2টার ভিতর আপু হচ্ছে যে ওর সামনে যেই আসতো, ও হচ্ছে ওর ফিউচার, পাস্ট এন্ড প্রেজেন্ট রিলেটেড অনেক কিছু বলে দিত, যা নর্মাল কারো জানার কথা না। এন্ড যখনই একজন কেউ সামনে আসতো তার ব্যাপারে যখন এগুলো বলতো, এগুলো বলার পর হচ্ছে ধরেন একজনেরটা বলা শেষ হয়েছে, তার 15 থেকে বলা শেষ হওয়ার 15 থেকে 20 সেকেন্ড অজ্ঞান থাকে। অজ্ঞান থাকার পর ও আবার হচ্ছে যখন হচ্ছে জ্ঞান ফিরে, তখন যখন আরেকজনকে দেখে, তখন আরেকজনকে দেখে হচ্ছে তার পাস্ট, প্রেজেন্ট এন্ড ফিউচার রিলেটেড অনেক কথাবার্তা বলে। তো এরকম করে চলতে থাকার পর হচ্ছে সবাই বুঝতে পারি যে এখন মানুষ হচ্ছে আশেপাশে মানুষ জাস্ট দেখতে আসতেছে না, সবাই হচ্ছে জাস্ট কিউরিওসিটি নিয়ে আসতেছে যে সে কি বলে আমার ব্যাপারে। এরকম এই কাহিনী হওয়ার পর যখন 5 থেকে 7 দিন এরকম ঘটনা হইতেছে, আমাদের গ্রামের একজন দূরের অনেক একজন লোক এসে আমাদের বাড়িতে আসে। বাড়িতে এসে বলে যে আপনাদের এই সমস্যা। দেন আমরা সবাই হ্যাঁ বলি যে হ্যাঁ আমাদের বাড়িতে এই সমস্যা হইতেছে। উনি বলে যে আমাদের বাড়ি থেকে কম করে হলে হচ্ছে 60 থেকে 70 কিলোমিটার দূরে একজন কবিরাজ আছে। উনি হচ্ছে যে আমাদের এই ঘটনার ব্যাপারে শুনছেন, উনি আমাদের এখানে আসতে চাইতেছে, উনি চাইতেছে এই সমস্যার সমাধান করবে। দেন আমরা সম্মতি জানাইলাম এন্ড উনি একটা ভালো একটা টাকার অ্যামাউন্টের বদলে উনি আসলো। এন্ড উনি এসে হচ্ছে যে এবার হচ্ছে উনি আর আপুর উপর ভর করাইলো না, উনি হচ্ছে নিজের একটা লোক নিয়ে আসলো আলাদা করে, যাকে হচ্ছে আমি শুরুতে বলছিলাম পাতা বলে ওই জায়গায়, যে লোকের উপর হচ্ছে ভর করানো হবে চিন্তা। এন্ড ওই কবিরাজ আসার পর উনি হচ্ছে যে আহ, চাকু চাইলো, ছুরি চাইলো, এন্ড হচ্ছে যে কচু চাইলো, কচুর পাতা চাইলো, এন্ড কিছু কলা গাছের ডাল চাইলো, ওগুলো আনা হইলো। এন্ড উনি হচ্ছে একটা বড় বৃত্ত, এবার শুধু আপুর চারপাশেই না, একটা পুরা আঙিনার, চাচুদের বাড়ি পুরো আঙিনা জুড়ে একটা বৃত্ত আঁকা হইলো। তো এই বৃত্তর ভিতর বললো যে এই বৃত্তর ভিতর কোনো মানুষ প্রবেশ করবে না। তারপর আরেকটা বৃত্ত আঁকা হলো, সেটা হচ্ছে শুধু আপুর চারপাশে। তো তারপর কবিরাজ হচ্ছে নিজের মতো দোয়া পড়া স্টার্ট করলো। এন্ড একবার দোয়া পড়ে আপুর উপর ফু দেয়, আরেকবার দোয়া পড়ে হচ্ছে যে ওই লোকটার উপর ফু দেয়। এমন করে 4 থেকে 5 বার দোয়া ফু দেওয়ার পর হচ্ছে লোকের উপর হচ্ছে জিন ভর করে। জিন ভর করার পর লোক কবিরাজ জিনকে জিজ্ঞেস করতে থাকে
যে কি চাস তুই, কি কারণে এখানে আসছস, বা এতজনকে কেন ডিস্টার্ব করতেছস। দেন ও বলে যে তুই যে এত সাহস দেখাইতেছিস, তোর আগে আমি 5 জনকে অলরেডি তাড়াই দিছি, তুই পারলে কিছু কর। দেন কবিরাজ করে কি, ওনার হাতে যে ছুরিটা ছিল, ছুরিটা নিয়ে ওনার কচু পাতা যে আনছিল, কচু পাতার ডালটা নিয়ে শুনে কাটতে থাকে আর দোয়া পড়তে থাকে। উনি যখন কচু পাতার ডাল কাটতে না, তখনই হচ্ছে ওই জিন চিৎকার করে ওঠে এন্ড বলে যে না না, আমাকে মাইরো না, আমাকে মাইরো না, আমি শুনবো, আমি কথা বলবো, আমি কথা বলবো। দেন হচ্ছে যে কথা চলতে থাকে, কথা চলতে থাকে। এমন এক পর্যায়ে উনি যখন শিকার হয় জিনটা, যে আমি তোমার কথা শুনবো। দেন জিনকে বলে যে তুমি আসলে এখানে আসছো কেন, একদম সত্য কথা বলো। দেন এটা বলার পর উনি হচ্ছে জিনকে নানাভাবে কষ্ট দেয়, যেমন হচ্ছে পাতাকে মোড়ায় হাত দিয়ে। এইভাবে জিন হচ্ছে চিল্লাচিল্লি করতে থাকে, আমি বলতেছি। তারপর হচ্ছে জিন বলা স্টার্ট করে, বলে যে আপুর শাশুড়ি আপুর শাশুড়ি যখন বিয়ে হয়, তখন হচ্ছে যে উনি ওনার বাড়িতে, মানে ওনার শ্বশুর বাড়িতে, আপুর শাশুড়ি ওনার শ্বশুর বাড়িতে মাঝে মাঝে স্বর্ণের কয়েন, রূপার টাকা, এরকম জিনিস পাইতো। তো উনি বুঝতে পারতো যে এগুলো অ্যাবনর্মাল জিনিস। দেন একদিন উনি স্বপ্নে দেখে যে একজন ওনাকে এসে বলতেছে যে তুই এইসব সোনা দানা নে, তোকে সোনা দানা দিয়ে ভর্তি করে দিব, তোর জীবনে কখনো টাকা পয়সার অভাব হবে না, কিন্তু আমার তোর মানে ফলকে লাগবে। মানে বুঝাইছে যে আপুর শাশুড়ির ছেলেকে লাগবে। দেন উনি বলে যে না, আমি আমার ছেলেকে দিব না, আমার ছেলেকে ছাইড়া দাও। দেন তারপর ওই জিনগুলা বলে যে তোকে তো আমাদের ভাল লাগছে, আচ্ছা যা, তোর ছেলেকে নিব না, কিন্তু আমরা তোর সাথে থাকবো আর তোর বংশের কাউকে আমরা নিব। দেন হচ্ছে যে আপুর শাশুড়ি উনি আর কোনো কথা বলে না। তারপর থেকে হচ্ছে যে আপুর শাশুড়ি থেকে নাকি জিনগুলা থাকা শুরু করে। আপুর শাশুড়ির সাথে কথা হইতো। এন্ড আপুর শাশুড়ি তারপর বলে যে এই ঘটনার পর যে উনি কখনো রাস্তায় বের হইলে, আমরা সবাই যেমন হচ্ছে কেয়ারফুলি আশেপাশে রাস্তা পার হওয়ার সময় সবকিছু দেখি, যে গাড়ি আসতেছে কিনা বা কোনো বড় গাড়ি আসতেছে কিনা, রাস্তা কি এখন পার হইতো, উনি কখনো রাস্তা পার হইতো না এভাবে তাকায়া। কারণ ওনাকে সবসময় হচ্ছে যে সেভ করে নিয়ে যেত, মানে সবসময় সেভে রাখতো এই জিনগুলা যারা ওনার সাথে থাকতো। এন্ড আপুকে ধরার কারণ হচ্ছে ওনাদের জিনদের সাথে যখন কথা বলতো উনি, যেমন হচ্ছে দুপুর 12টার দিকে আপুর শাশুড়ি হচ্ছে মাঝে মাঝে আম গাছতলায়, ওনাদের বাড়ির আম গাছতলায় হচ্ছে দাঁড়ায়, একা একা দাঁড়ায় থাকতো। তো আপু মাঝে মাঝে করতো কি, ওন্না ছাড়া তখন হচ্ছে আপুর শাশুড়িকে ডাকতে যাইতো যে মা আপনি খাইতে আসেন, দুপুর হয়ে গেছে, বা গোসল করেন, এখন খাওয়া দাওয়া। তো এইগুলোর কারণে জিনগুলা বিরক্ত হয়। এন্ড বিরক্ত হওয়ার পর যখন দেখে যে আপু প্রেগনেন্ট, তো আরো বেশি ওরা আকৃষ্ট হওয়ার পরে, ওখানে কিন্তু একজন জিন ছিল না, 7 জনের মতো ছিল। তারপর হচ্ছে আপুকে ধরে। তারপর এই ঘটনা শোনার পর হচ্ছে সবাই বুঝতে পারে আসলে কি কারণে কি হয়েছে। দেন হচ্ছে ওকে বলা হয় যে কিভাবে ছাড়বি। অনেক কষ্টে হচ্ছে রাজি করানো হয়। দেন হচ্ছে বলে যে যার ক্ষতি করছস তা পূরণ কর, বা ক্ষতি করা বন্ধ কর। দেন আপুকে গোলবৃত্তর যেখানে ছিল, গোলবৃত্ত একটা ছিল আপুর জন্য, একটা ছিল ওই লোকের জন্য। আপুর গোলবৃত্ত থেকে নেওয়ার পরে ওই লোকের গোলবৃত্তের দাগের উপর পাড়া দেওয়ানো হয়। এন্ড বলা হয় যে ওই ফ্যামিলির যারা যারা আছে সবাই যাতে ওই লোকের পিঠের ওপর ওঠে। মানে অনেক আজব জিনিসটা ছিল, যে ওই লোকটা একদম মানে অদ্ভুত ভাবে শুয়ে পড়লো। শুয়ে পড়ার পর হচ্ছে ওনার পিঠের ওপর হচ্ছে আপুর ভাই, আপুর আপন ভাই, আপুর বাবা মা 3 জন দাঁড়ায়। এন্ড আপু হচ্ছে একটা হাতের উপর দাঁড়ায়। এন্ড ওই জিনটা হচ্ছে যে মানে অদ্ভুত ভাবে কিছু পড়তে থাকে, এন্ড হচ্ছে যে মাথা নাড়াইতে থাকে। এমন করে 5 থেকে 7 মিনিট যাওয়ার পর হচ্ছে ও বলে যে হ্যাঁ হয়ে গেছে, আর কোনো সমস্যা নেই। দেন যখন এটা বলে, তারপর ওনাদের সরায় দেওয়া হয়। তারপর বলা হয় যে এখন আর কোনো সমস্যা হবে না, আমি চলে যাব। তারপর কবিরাজ ওনার মতো কিছু রিচুয়াল করে, যেমন ওই লোকের গায়ে কিছু পানি ছিটায় দেয়, এন্ড আরো কিছু দোয়া দুরুদ পড়ে। দেন ওনাকে কিছু অদ্ভুত কিছু কথা বলে, দোয়ার মতো কিছু একটা কথা বলে, যেগুলো আমি মানে সঠিকভাবে মনে করতে পারতেছি না। তো এগুলো বলার পর বলে যে আচ্ছা চলে যা। এই চলে যাওয়ার পরে লোকটাকে আবার, লোকটা হচ্ছে অজ্ঞান হয়ে যায়, and লোকটাকে পানি টানি দিয়ে
জ্ঞান ফেরানো হয়। দেন তখন হচ্ছে যে আপু একদম নরমাল, বাট হচ্ছে যে অনেক আতঙ্কে ছিল। মানে ট্রমাটাইজড ছিল। যখন আপুকে জিজ্ঞেস করা যে কেমন লাগতো? যে আপু বলত যে সবসময় কি একটা সাউন্ড শুনতো অ্যান্ড একজন ভয়ানক কারো একটা চেহারা সবসময় চোখের সামনে ভাসতো। এছাড়া ওর আর কিছুই মনে নেই। তারপর হচ্ছে এরকম করে ৪ দিন ৫ দিন যাওয়ার পরে অ্যা সমস্যা শেষ হয় না। তখন হচ্ছে যে আবার সেইম সমস্যা স্টার্ট হয়। এবার হচ্ছে যে তখন হচ্ছে আমরা ঢাকা ব্যাক করি। তখন আমরা চলে আসি। তো আমি এই বাকিটুকু যা কাহিনী শুনছি আমি আমার কাজিনের মুখ থেকে শুনছি। তখন হচ্ছে যে আবার সবাই ভয় পাওয়া স্টার্ট করে যে এত কিছু করা হইলো। প্রায় ৫ থেকে ৬ জন কবিরাজ চেঞ্জ করা হইলো। তাও কেন এটা যাইতেছে না? দেন শেষ পর্যায়ে যখন আবার আসে অ্যান্ড আরেকটা কবিরাজ দেখানো হয়, দেন ও বলে যে, "আমি চলে গেছিলাম, কিন্তু আমি যাব না। আমার কিছু ভোগ লাগবে। আমি এইজন্যই আসছি।" দেন বলে যে, "তোমার কি লাগবে?" বলে, "আমার ২ টা ছাগল লাগবে অ্যান্ড আমার খাবার লাগবে।" আমাকে যদি দরগার পাড় বলা হয় একটা জায়গাকে, যেটা হচ্ছে যে প্রত্যেকটা গ্রামের কিছু জায়গা আছে যেখানে হচ্ছে যে কবিরাজরা তাদের মানে জিনদের যেখানে খাবার দেয় বা ওইসব জায়গায় ভোগ দেয় যেখানে, ওই জায়গাটার নাম হচ্ছে আমাদের ওখানে দরগার পাড় দিয়ে দেওয়া হয়। কারণ যখনই কোন জিন খাবার চায়, ওই সেম জায়গাটাতেই দেওয়া হয়। তো আমাদের এলাকায় একটা দরগার পাড় আছে। তো ওখানে তো বলে যখন ভোগ চায়, তখন হচ্ছে যে ২ টা ছাগল অ্যান্ড যা চাইছিল সবকিছু হচ্ছে ওখানে দেওয়া হয়। এই জিনিসটা যখন করা হয়, তারপর থেকে আর এখন পর্যন্ত আর কোন সমস্যা হয় নাই। তারপর হচ্ছে যে এই অ্যা যখনই হচ্ছে সুস্থ হয় তার ২ দিন পরেই হচ্ছে যে আপুর ডেলিভারি হয়। অ্যান্ড ডাক্তাররা বলে যে বাচ্চা একদম সুস্থ আছে। বাট হচ্ছে যে আপুর একটু রক্ত শূন্যতা হয়ে গেছিল। দেন হচ্ছে যে ঔষুধ আর ট্রিটমেন্ট এর মাধ্যমে সুস্থ হয়ে গেছে। এখন হচ্ছে নরমাল আছে সবাই। এখন আর কোন সমস্যা নেই। আমার স্টোরিটা আমি ২ ভাগে শুনায় ফেলছি। তাই হয়তো একটু ইনকনভেনিয়েন্স হয়ে গেছে। তার জন্য সরি। আর এই ছিল আজকের স্টোরি আমার। থ্যাংক ইউ সবাইকে। থ্যাংক ইউ সো মাচ আপনার স্টোরির জন্য। নাথিং হেয়ার স্টোরির উপর বেস করে যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে তাহলে আপনারা করতে পারেন। আমরা সর্বোচ্চ চেষ্টা করবো আপনাদের কোয়েশ্চেন গুলো অ্যান্সার করতে। মেবি কারো কোয়েশ্চেন নাই। আচ্ছা, যেহেতু কারো কোনো কোয়েশ্চেন নেই, সেক্ষেত্রে আমরা আজকের ইভেন্টটা কি এখানে ক্লোজ করবো? আঞ্জুম? যেহেতু আর কোনো স্টোরি নেই সেক্ষেত্রে আমরা ক্লোজ করে দিই, ওকে। যেহেতু স্টোরি টেলারও নেই। তো আমাদের আজকের ইভেন্ট আমরা এখানে ক্লোজ করছি। আবার ফিরে আসবো নেক্সট উইক সেম টাইমে সেম ডেটে। তো সেম টাইম। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন। বলা তো যায় না কখন কি হয়।